প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, এবং সেটি হচ্ছে ব্যাংক চাকরি সহজে পাওয়ার উপায় কি। পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ব্যাংক চাকরি সহজে পেতে গেলে কি কি কাজ আমাদের করতে হবে এবং আমাদের কি কি প্রতিবন্ধকতাগুলো আছে, সবকিছু নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব। তো যারা আপনারা যুক্ত আছেন অবশ্যই বলতে ভুলবেন না কে কোথা থেকে যুক্ত আছেন, কেমন আছেন আপনারা সবাই। আর বিশেষ করে একটু জানানোর চেষ্টা করবেন যে কে কে 2022 সাল ভিত্তিক এবং 23 সাল ভিত্তিক যে সার্কুলার গুলো হয়েছিল সেগুলোতে আবেদন করেছেন কে কে, একটু দয়া করে অবশ্যই জানাবেন। তো আজকে আমরা দেখবো যে সহজে ব্যাংক জব পাওয়ার উপায়। তো ব্যাংক জবের ক্ষেত্রে দেখা যায় সব থেকে ভয়ের বিষয় যেটি, সেটা হচ্ছে ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং। এটা নিয়ে আমরা সবাই কিন্তু আতঙ্কের মধ্যেই থাকি যে ফোকাস রাইটিং এবং আর্গুমেন্টস রাইটিং, বিশেষ করে ইংরেজি পার্ট এবং বাংলা পার্টে যে ফোকাস রাইটিং আছে এগুলোতে কিন্তু খুবই ভালো করতে হয়। এবং আমরা জানি যে ব্যাংকের লিখিত পরীক্ষায় মোটামুটি 100, কোনো কোনো পরীক্ষায় 100 থেকে 120 বা কোনো পরীক্ষায় মোটামুটি 100 নম্বরই থাকে ইংরেজিকে কেন্দ্র করে। পাশাপাশি বাংলা ফোকাস রাইটিংও থাকে। এই ফোকাস রাইটিং এর দুর্বলতাটা আমাদের থেকেই যায়। পাশাপাশি আমরা বাজারে প্রচলিত অনেক বই আমরা অনুসরণ করার চেষ্টা করি। তো এই বইগুলো যখন আমরা অনুসরণ করি দেখা যায় কমন আসে না। আসলে ফোকাস রাইটিংটা আমাদের একটা ভুল ধারণা আছে যে ফোকাস রাইটিং মনে হয় কমন আসে। আসলেই কিন্তু ফোকাস রাইটিংটা কমন পাওয়ার বিষয় না, বা এটা যে কমন আসবে এ ধরনের কোনো কিছু কিন্তু নিয়ম নাই, এবং আসলেই আমরা কিন্তু কমন পাই না। তবে কি পড়লে এই ফোকাস রাইটিং আমরা কমন পেতে পারি বা কিভাবে পড়লে আমরা পেতে পারি, টোটাল বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে অনেকেই যুক্ত আছেন, যশোর থেকে আছেন, শেরপুর থেকে আছেন, এছাড়াও অনেকেই যুক্ত আছেন। সবাইকে বিদ্যাবাড়িতে স্বাগতম। তো সহজে ব্যাংক জব পাওয়ার উপায়। তো শুরুতে আমরা দেখি যে ব্যাংকের চাকরির ক্ষেত্রে এখানে আমরা অনেকেই এখনো ব্যাংকের চাকরিটার ক্ষেত্রে যে কি কি সুযোগ সুবিধা আছে এটা হয়তো আমরা অনেকেই জানি না বা জানানোর চেষ্টা করি না, অথবা অনেকেই আছি একদমই নতুন। এই ক্ষেত্রে ব্যাংকের চাকরির সব থেকে সুবিধা যেটা হচ্ছে পদের সংখ্যাধিক্য। পদের সংখ্যাধিক্য আমরা যদি দেখি 2022 সাল ভিত্তিক যদি সার্কুলার দেখি, যেগুলোর পরীক্ষা এখনো হয়নি, 3358টা পদ আছে। 2023 সাল ভিত্তিক যদি আমরা খেয়াল করি অলরেডি 4046টি পদের সার্কুলার হয়ে গিয়েছে। সামনে আরো দুইটা সার্কুলার আপনারা পাবেন, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি এবং বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল। এই দুটা সার্কুলার তো সামনে আসতেছে। দেখেন আপনি বাংলাদেশের আর কোন চাকরির পরীক্ষা আছে যেখানে এতগুলো পদ আছে, যে পদগুলোতে সবাই আবেদন করতে পারে। দেখেন প্রাইমারি ছাড়া, প্রাইমারিতে ওটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু নবম দশম গ্রেড যদি আমি বলি, নবম এবং দশম গ্রেড এই ফার্স্ট ক্লাস জবের মধ্যে এই নবম এবং দশম গ্রেড, এই দুইটা গ্রেডে এত বেশি সংখ্যক সার্কুলার আর কোনো চাকরি পরীক্ষায় কি হয়ে থাকে? হয় না। তার মানে এখানে কি আছে? পদের সংখ্যাধিক্য আছে। পাশাপাশি দ্রুত চাকরি প্রাপ্তি। অন্যান্য চাকরির সাথে যদি আপনি তুলনা করেন নবম দশম গ্রেডের, তাহলে ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় দ্রুত চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা কিভাবে পড়াশোনা করব সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে আমি নিজেও কিন্তু উত্তীর্ণ ছিলাম বা উত্তীর্ণ হয়েছিলাম, কিন্তু কোনো কারণে হয়তো জয়েন করিনি। তবে সে অভিজ্ঞতা থেকেই বলছি যে কিভাবে আপনাদেরকে লিখতে হবে সবকিছু আমি টার্গেট করে আপনাদেরকে শেখানো মানে দেখানোর চেষ্টা করব। তো আমরা ইতিমধ্যে জানি যে 2021 সাল ভিত্তিক যে অফিসার ক্যাশ, এটার লিখিত পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে, ভাইভাও কিন্তু ডেট হয়ে গিয়েছে, সম্ভবত ভাইভা চলতেছে, ডেট হয়ে গিয়েছে, সম্ভবত চলতেছে। তো দেখা যাচ্ছে যে 2021 সাল ভিত্তিক যে সার্কুলার গুলো ছিল সেগুলোর মোটামুটি পরীক্ষা কিন্তু শেষ। এখন শুরু হবে ধারাবাহিকভাবে 2022 সাল ভিত্তিক। তাহলে সামনে আমরা পরীক্ষা পাচ্ছি 2022 সাল ভিত্তিক। এই পরীক্ষাগুলো মোটামুটি রোজার ঈদের পরেই দেখবেন যে টেন্ডার দিয়ে দিবে, রোজার ঈদের পরেই দেখবেন যে এক্সামের ডেট হয়ে যাবে, খুব দ্রুত কিন্তু হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখন কিন্তু পরীক্ষাগুলো বিআইবিএম নিবে না, এখন হয়তো বা পরীক্ষাগুলো নিবে কারা? এখন পরীক্ষাগুলো নিবে ঢাবি নিবে, অর্থাৎ ঢাবির আর্টস ফ্যাকাল্টি অথবা কমার্স ফ্যাকাল্টি, যেটা আইবিএ থেকে নিতে পারে। এই দুইটা ফ্যাকাল্টি যে কোনো একটা ফ্যাকাল্টি প্রশ্ন মানে পরীক্ষা নিবে। তো ঢাবি যদি পরীক্ষা নেয় তাহলে প্রশ্নের ক্ষেত্রে ব্যাপক কি আসবে? পরিবর্তন আসবে। এখানে গণিতের উপর জোর দেওয়া হবে, এরপর হচ্ছে কি গণিতের সংখ্যাটা একটু বেশি আসবে। তো ওভারঅল কিন্তু একটু চেঞ্জ চলে আসবে। তো এই ক্ষেত্রে আমরা বিআইবিএম এর যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন থেকে হয়তোবা একটু বের হয়ে আসবে তারা। তো 2022 সাল ভিত্তিক যে সার্কুলার ছিল, বিগত সার্কুলার, এখানে দেখেন সিনিয়র অফিসার ছিল 974টি, অফিসার জেনারেল ছিল 1597টি, এছাড়াও অফিসার ক্যাশ ছিল কি 778টি। এগুলোর পরীক্ষা এখনো হয় নাই।
3358টি পদ সেখানে ছিল। এরপর যদি আমরা দেখি চলমান যে সার্কুলার যেগুলো আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, পাশাপাশি এখনো চলমান রয়েছে, চলমান যে সার্কুলার গুলো আছে দেখেন, সিনিয়র অফিসার 1574টি, অফিসার জেনারেল 997টি পোস্ট, পাশাপাশি অফিসার ক্যাশ এখানে আছে 1262টি এবং রুরাল ক্রেডিট অফিসার দুইটা ব্যাংকে এখানে আছে 233টি পদ, অর্থাৎ টোটাল 4046টি পদের কিন্তু সার্কুলার এখানে আছে। 3358 এখানে হচ্ছে কি 4046। এরপর দেখি অপেক্ষমান সার্কুলার, দেখা যায় বাংলাদেশ ব্যাংকের এডি এখানে 100 থেকে 200টি পদের সার্কুলার আসবে, অফিসার জেনারেল বাংলাদেশ ব্যাংক এখানে 100 থেকে 200টি পদের সার্কুলার কিন্তু সামনে আমরা পাচ্ছি। তাহলে দেখা যায় 4046 এবং 23 সাল ভিত্তিক সার্কুলারে আমাদের প্রায় পাবো হচ্ছে 4500। তাহলে এখানে যদি থাকে 4500 পদ, 4500, পাশাপাশি দেখেন 23 সাল ভিত্তিক 4500, 22 সাল ভিত্তিক আছে 3358, তাহলে ওভারঅল দেখেন প্রায় 8000 পদের কি আছে সার্কুলার আছে। এখন আমার কথা হচ্ছে এখানে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা অনেকেই জানি না, সেই বিষয়গুলো আমি নিয়ে কথা বলবো। বিষয়টা খেয়াল করেন, ধরেন 2023 সাল ভিত্তিক বা 22 সাল ভিত্তিক যে পরীক্ষাটা সামনে হবে, 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসার এখানে আছে 974টি পদ, চাকুরি হবে কত জনের একটু বলেন দেখি, একটু কমেন্টস করেন। এই 974টি পদে চাকুরি হবে কত জনের বলেন দেখি, কত জনের চাকরি হবে? আপনি যদি বিসিএস এর ক্ষেত্রে দেখেন 47তম বিসিএস এর সম্ভবত 679টি পোস্ট রয়েছে জেনারেল ক্যাডার, এখানে কিন্তু একজন বেশিও নিয়োগ হবে না, পারলে আরো কয়েকজন বাদ যেতে পারে, ভেরিফিকেশনে কি যেতে পারে, বাদ যেতে পারে, কম হবে নিয়োগ, কিন্তু এর বেশি কখনো নিয়োগ হবে না। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আপনারা দেখেছেন ইতোমধ্যে 2020 সাল ভিত্তিক যে সার্কুলার গুলো ছিল, 2019 সাল ভিত্তিক যে সার্কুলার গুলো ছিল, একই পদে সর্বোচ্চ 4 বার কি হয়েছে, প্যানেল হয়েছে, 4 বার কি হয়েছে, প্যানেল হয়েছে। তার মানে এই সিনিয়র অফিসারে আপনার কোনো কারণে যদি আপনি ভাইভাতে পাশ করেন, আপনি কি করেছেন, ভাইভাতে পাশ করেছেন, আপনার চাকরিটা 100% হবে। ভাইভাতে যদি আপনি পাশ করেন, আপনার সিরিয়াল ছিল 1500তম, আপনি নিশ্চিন্তে বাসায় ঘুমাইতে পারেন, আপনার চাকরিটা 2 বছর পর হলেও কিন্তু হবে, 3 বছর পর হলেও হবে। কিভাবে হবে? প্যানেলের মাধ্যমে হবে। 2020 সাল 2019 সাল ভিত্তিক যতগুলো সার্কুলার ছিল, যতগুলো পদের, সেইগুলোতে সর্বোচ্চ 4 বার প্যানেল হয়েছে। তার মানে এই যে প্যানেল, এই যে প্যানেলের সুবিধাটা বাংলাদেশে আর কোন চাকরির পরীক্ষা আছে দেখেন, খুবই কম, হাতে গোনা কয়েকটি। তবে নবম দশম গ্রেডে যতগুলো চাকরি আছে এগুলোতে সাধারণত প্যানেল হয় না, বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো চাকরিতে নবম দশম গ্রেডের প্যানেল হয় না। এখন দেখেন অফিসার জেনারেল এখানে আছে 1597টি, কোনো কারণে আপনার যদি ভাইভাতে পজিশন, ভাইভাতে আপনি পাস করেছেন, আপনার পজিশন 3000তম, 2 বছর পর হলেও আপনার চাকরিটা হবে, এটা আপনি কিন্তু নিশ্চিত থাকতে পারেন। এটা আমি মানে এমনি এমনি বলতেছি না, আপনারা যদি 2020 সাল 19 সালে যে সার্কুলার গুলো চলে গিয়েছে, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে, সেগুলোতে দেখবেন 4 বার পর্যন্ত কি দিয়েছে, প্যানেলে নিয়োগ হয়েছে। তাহলে ব্যাংকে এই একটা সুবিধা আছে যে এখানে যদি আপনি পাস করেন, মোটামুটি একটা পজিশনে থাকেন, তাহলে অবশ্যই হয়ে যাবে। যেমন দেখেন 2023 সাল ভিত্তিক সিনিয়র অফিসার এখানে আছে 1554টি পদ, এখানে যদি কোনো কারণে আপনার 3000তম সিরিয়াল থাকে, ভাইবা পাস করেছেন, সিরিয়াল আছেন 3000তম, আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। এটা হয়তো আমরা অনেকেই জানি না, আমরা মনে করি যে ব্যাংকের চাকরিতে এখানে যতগুলো পদ আছে ঠিক ততগুলো নিয়োগ হবে, আসলে কিন্তু ব্যাপারটা তা না, এখানে যতগুলো পদ আছে তার দ্বিগুণ নিয়োগ হয়, ইতিহাস বলে তার 2 গুণ নিয়োগ হবে, অন্তত এখানে 3000 প্লাস নিয়োগ হবে। এখানে দেখেন 997টি, মোটামুটি 1900 প্লাস এখানে নিয়োগ হবে, 1900 প্লাস পোস্টে এখানে নিয়োগ হবে। পাশাপাশি দেখেন অফিসার ক্যাশ 1262টা পদ আছে, এখানে অন্তত 2200 প্লাস বা 2300 প্লাস নিয়োগ এখানে চলে আসবে। এরপর রুরাল ক্রেডিট এখানেও প্যানেল হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে টোটাল পোস্ট হচ্ছে 4046, আদতে নিয়োগ হবে 7000 প্লাস, নিয়োগ হবে কত হাজার প্লাস, 7000 প্লাস নিয়োগ হবে, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এছাড়াও বাংলাদেশ ব্যাংকে যে এডি আছে সহকারী পরিচালক, এটা অনেকেরই স্বপ্নের জব, সেটা সার্কুলার খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন, হয়তো ঈদের আগে বা ঈদের পরে যে কোনো এক সময় আপনারা পেয়ে যাবেন। তো এখন দেখি যে ব্যাংকের প্রস্তুতিটা নিবেন কিভাবে, যারা একদমই নতুন জানেন না তাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, আর যারা জানেন তারা আরেকটু আমরা দেখে নিব। তো এখানে দেখেন যেটা বর্তমান যে ধারাটা চলছে, সেই ধারাটাই যদি বলি যে এখানে প্রিলিতে বাংলায় থাকে 20 নম্বর, ইংরেজিতে থাকে 20 নম্বর, গণিতে থাকে 30 নম্বর, আবার কখনো কখনো কম বেশি হতে পারে, এটা হচ্ছে কি কম বেশি হইতে পারে, সাধারণ জ্ঞানে থাকে 30 নম্বর, আইসিটিতে থাকে হচ্ছে 10 নম্বর, এই টোটাল 100 নম্বরের প্রিলি হয় ব্যাংকের ক্ষেত্রে। কখনো কখনো 80 নম্বরের প্রিলি হতে আমরা দেখেছি। তবে জেনারেল সিস্টেমে হচ্ছে এটা হলো কি প্যাটার্ন ব্যাংকের, এখানে পরিবর্তন আসতে পারে, প্রশ্ন কম বেশি হইতে পারে।
লিখিত পরীক্ষায় দেখেন বাংলাতে 20 থেকে 40 নম্বর থাকে, এক এক পোস্ট অনুযায়ী এক এক ধরনের ভেরিয়েশন এখানে থাকে। ইংরেজিতে দেখেন 100 থেকে 120 নম্বর থাকে, কোন কোন পোস্টে 100 থেকে 120 বা তারও বেশিও থাকতে পারে। গণিতে সাধারণত দেখেছি আমরা 35 থাকে, 30 থেকে 35 থাকে, তবে গণিতের সামনে কিন্তু নাম্বার বাড়বে। আর জিকে তে থাকে 30 নম্বর। এই হলো টোটাল 200 নম্বরের পরীক্ষা হয়। তাহলে আপনাকে দেখেন এখানে গুরুত্বটা কোন জায়গায় দিতে হবে। এখানে গুরুত্ব দিতে হবে আপনাকে 3টা জায়গায়। একটা হচ্ছে এখানে বাংলা, এখানে ইংরেজি, আর একটা হলো গণিত। আর জিকেটা মোটামুটি এখানে আপনি ওইভাবে প্রস্তুতি না নিলেও প্রিলিতে যদি আপনি পড়াশোনা করেন ভালো করে, জিকেতে আপনি মোটামুটি এখানে 15-20 নম্বর আপনি পাবেন। তো এই 3টাতে আপনার বেশি ফোকাস করতে হবে, এই যে বাংলা, ইংরেজি এবং কি গণিত। তার মধ্যে সবথেকে বেশি ফোকাস যেটা করতে হবে ইংরেজি এবং গণিত। এখন এই দুটা যে আমরা করব, কিভাবে করব, এখানে বেশ কিছু প্রস্তুতি একটু কঠিন রয়েছে, ব্যাংকের প্রস্তুতি একটু কঠিন রয়েছে। একটু কমেন্টস করবেন দেখি ব্যাংকের প্রস্তুতি আপনারা কারা কারা নিচ্ছেন, একটু কমেন্টস করেন দেখি কারা কারা ব্যাংকের প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা, নিজ ডিস্ট্রিক্টে হয় কিনা, না ব্যাংকের আপনার কি বলা যায় পোস্টিং কখনো নিজ জেলাতে হবে এরকম কোনো নিশ্চয়তা নাই। কারণ আমি দেখেছি যে একজনের বাড়ি ছিল কোথায়, উত্তরবঙ্গে, তার পোস্টিং হয়েছে কুমিল্লাতে। তার মানে এখানে আপনাকে যে কোনো এক জায়গায় আপনাকে পোস্টিং দিতে পারে, কোনো নির্দিষ্ট কোনো এলাকা নেই। সেটা হচ্ছে ব্যাংকের প্রস্তুতি একটু কঠিন হচ্ছে, ইংরেজি এবং গণিতে বিশেষ দক্ষতা থাকা দরকার। এই দুটাতে আপনাকে বিশেষ দক্ষতা থাকতে হবে, অনেক বেশি দক্ষ হইতে হবে। ইংরেজি ফোকাস, আর্গুমেন্ট, অনুবাদ, এখানে দেখেন বেশ ভালো একটা নম্বর থাকে। ফোকাস, আর্গুমেন্ট, প্রিলি রেজাল্টের পরপরই লিখিত পরীক্ষা শুরু। দেখেন এখানে একটা বড়, সবথেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে প্রিলি যখন রেজাল্ট হয়ে যায়, রেজাল্টের 7 দিন থেকে 115 দিনের মধ্যেই, 7 দিন থেকে 15 দিনের মধ্যেই লিখিত পরীক্ষাটি হয়। যার কারণে আপনি যে বাড়তি প্রিপারেশন নেবেন প্রিলি রেজাল্টের পর, এই সময়টা কিন্তু আপনি পাবেন না। তার মানে আপনাকে যদি প্রস্তুতি নিতে হয় অবশ্যই প্রিলি প্লাস রিটেন, প্রিলি প্লাস রিটেন এই দুটা একসাথেই কম্বাইন করে আপনাকে কি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। আর বর্তমানে কি হবে, প্রতিযোগিতা একটু বেশি হবে। প্রতিযোগিতা সেটা কি হতে পারে, বিশেষ ক্ষেত্রে সেটা 2.5 লাখ, 3 লাখ, 1.5 লাখ, সম্ভবতই 1.5 লাখ থাকে, কমপক্ষে 1.5 লাখ তো থাকেই। আচ্ছা, আমি ব্যাংকের প্রিপারেশন নিচ্ছি, ঐশী বলেছেন। এছাড়া আমরা ফেসবুকে দেখি কারা কারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, কেমন চলছে একটু জানাবেন। এখানে দেখেন যে প্রতিযোগিতা একটু বেশি হবে সামনে, পাশাপাশি ফিক্সড কোনো সিলেবাস নেই। আর ব্যাংকের ক্ষেত্রে সবথেকে বড় প্রতিবন্ধকতা যে এখান থেকে মানে ফোকাস কোথা থেকে আসবে, আর্গুমেন্ট কোথা থেকে আসবে, কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস নাই যে এই সিলেবাসের উপর বা এই টপিকের উপর আসবে। এটা একটা প্রস্তুতি নেওয়াটা একটু কঠিন আছে। লিখিত পরীক্ষায় বেশ কিছু জটিলতা আছে। দেখেন 200 নম্বরের লিখিত পরীক্ষা হবে, সময় থাকে মাত্র 2 ঘন্টা। দেখেন বাংলাদেশে যতগুলো পরীক্ষা আছে 200 নম্বরের, এই 200 নম্বরের পরীক্ষা অন্তত 6 ঘন্টা থাকে। কম হলে বিসিএস এ দেখা যায় যে আমরা অন্তত 4 ঘন্টা আমরা পাই। কয় ঘন্টা পাই, 4 ঘন্টা পাই। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে দেখেন 200 নম্বরের একটা পরীক্ষার সময় থাকে মাত্র 2 ঘন্টা, হাতে সময় থাকে কম। যার কারণে দেখা যায় যে ফোকাস লিখতে গিয়ে ইংরেজি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো লিখতে গিয়ে আমাদের সমস্যা হয়ে যায়। অনেক সময় কি আমরা মনে রাখতে পারি না, অনেক সময় আমরা ফোকাস হয়তো বা মুখস্থ করে যাই, অথবা হ্যান্ড রাইটিং, আমরা ফ্রি হ্যান্ড রাইটিং আমার মোটামুটি ভালো, কিন্তু পরীক্ষা হলে গিয়ে আমরা লিখতে পারি না, কারণ সময় হাতে থেকে কম, মনে করতে পারি না। আচ্ছা স্যার, এত অল্পের জন্য সরকারি চাকরিতে সফল হতে পারি না। আচ্ছা, অল্পের জন্য যারা সরকারি চাকরিতে সফল হতে পারেন না, এটা একটা কি সবথেকে বড় দুর্ভাগ্যের বিষয়। এই কেন পারেন না সেই কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে কোন জায়গায় আপনার সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি, আপনি কি টাইমিং এর সমস্যা আছে না কোন জায়গায় সমস্যা আছে, সেটা আপনাকে বের করে ওই অনুযায়ী আপনার কাজ করতে হবে। ইংরেজির দুর্বলতা, সবথেকে বড় দুর্বলতা হচ্ছে ইংরেজির দুর্বলতা। পৃথিবীতে যত ভাষা আছে সবথেকে সহজ ভাষা হচ্ছে ইংরেজি, কিন্তু আমাদের দুর্বলতাটা এই জায়গায়, ফিক্সড কোনো পাস নাম্বার থাকে না। আর ব্যাংকের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা, এখানে কত নম্বরে পাস করবেন এরকম কোনো ফিক্সড কোনো পাস নম্বর এখানে থাকে না, এই একটা সমস্যা এখানে রয়েছে। তবে মনে রাখবেন প্রিলির ক্ষেত্রে 70% মার্কস পাইলে আপনি প্রিলি পাস করবেন 100%। প্রশ্ন যেমনই হোক, সহজ হোক কঠিন হোক, মানে যদি কঠিন হয় একটু কমে আসবে, তবে আপনাদের এভারেজ টার্গেট থাকবে 70% মার্কস উঠানো। আর রিটেনে যদি আপনি উত্তীর্ণ হতে চান, যদি আপনি ভাইভাতে যেতে চান, অবশ্যই আপনাকে 130+ মার্কস রাখতেই হবে। যে কোনো পরিস্থিতিতে 130+ মার্কস যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনার চাকরিটা হবে। আপনি ভাইভাতে যদি পাস করেন, মেরিট লিস্টে না আসলেও আপনার প্যানেল থেকে হবে, এটা শতভাগ।
এই যে রিটেনে আপনি 130 পেয়েছেন, 130 পেয়ে এখানে টোটাল পোস্ট ছিল ধরেন যে 1500, আপনার সিরিয়াল আসছে 2000, কোনো সমস্যা নাই, আপনার চাকরি 100% হবে। 1 বছর পর হোক, 2 বছর পর হোক, 3 বছর পর হোক, আপনার এই চাকরিটি 100% আসবেই। আচ্ছা, জি অনেকেই বলেছেন, জি তো যাই হোক। এরপর দেখেন কোচিং করা কি জরুরি কিনা, এই একটা মনের ভিতর একটা প্রশ্ন আছে। কোচিং বলতে এখানে শুধু কোচিং বলবো না, কোচিং বলতে এখানে হেল্প যদি বলেন এটা জরুরি কিনা, আমি মনে করি অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। কারণ হচ্ছে যারা ব্যাংকের জন্য ইতিমধ্যে চাকরি পরীক্ষা দিয়েছেন, যারা টিকেছেন, তারা কিভাবে পড়াশোনা করেছেন, অবশ্যই তাদের দিক নির্দেশনাগুলো আপনাদের জন্য খুবই খুবই জরুরি। না হলে এক্সাম হলে গিয়ে আমি কি করব সেটা তো আমি বুঝতে পারবো না, তাই না? কম্পিউটার ডিপ্লোমাতে আছে, কম্পিউটার ডিপার্টমেন্টে ডিপ্লোমা হলে কি ব্যাংকে আবেদনের সুযোগ আছে? অবশ্যই আপনি আবেদন করতে পারবেন, অবশ্যই আবেদন করতে পারবেন, তবে আপনাকে কি করতে হবে, বিএসসি করতে হবে, এমএসসি করতে হবে আর কি, এটা আপনাদেরকে মনে রাখতে হবে কিছু কিছু পদের জন্য। তো এটা অবশ্যই আমাদের জন্য জরুরি, অবশ্যই আমাদের হেল্প দরকার আছে। এখন কিভাবে সম্মিলিতভাবে প্রস্তুতি নিব, এই যে ব্যাংকের যে আমি প্রস্তুতি নিব, সেই প্রস্তুতিটা সম্মিলিতভাবে নিতে হবে। আমাকে প্রিলির প্রস্তুতি নিতে হবে, রিটেনের প্রস্তুতি নিতে হবে, প্লাস ভাইভার প্রস্তুতি নিতে হবে। এই যে তিনটার প্রস্তুতি আমাকে একসাথেই নিতে হবে। কিভাবে সম্ভব, কতদিন প্রস্তুতি নিতে হবে, কিভাবে নিব, সম্পূর্ণ বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে ভালো করে একটু খেয়াল করেন, আপনাদের টার্গেট থাকতে হবে কি, একটু দেখেন ভালো করে। আপনারা জানেন যে প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য নির্দিষ্ট একটা টার্গেট আপনাদের রাখতে হবে। সেই টার্গেটটা কত আপনাদেরকে দেখাই। ব্যাংকের জন্য বেশি দিন প্রস্তুতি নিতে হয় না, আপনাদের টার্গেট থাকবে 6 মাস। ব্যাংকের জন্য টার্গেট থাকবে 6 মাস 180 দিন, ভালো করে মনে রাখেন, এর বেশি লাগে না। 6 মাস যদি আপনি টানা পড়াশোনা করেন আপনার জন্য এটা যথেষ্ট। এই 180 দিন শুধু ব্যাংকের জন্য টানা পড়াশোনা করবেন, প্রত্যেক দিন 10 ঘন্টা, কমপক্ষে 10 ঘন্টা, 10 ঘন্টা আপনাকে পড়াশোনা করতে হবে, প্রত্যেক দিন 10 ঘন্টা পড়তে হবে। এখন প্রিলির জন্য কত ঘন্টা পড়বেন? প্রিলির জন্য আপনাদেরকে পড়তে হবে এই 180 ঘন্টা, মানে 180 দিন, প্রত্যেক দিন আপনাকে প্রিলির জন্য পড়তে হবে 6 ঘন্টা, 6 ঘন্টা, ঠিক আছে, অর্থাৎ 1080 ঘন্টা। এরপর দেখেন রিটেনের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন। রিটেনের জন্য প্রিপারেশন নেবেন 4 ঘন্টা করে, 4 ঘন্টা, অর্থাৎ কত হচ্ছে 720 ঘন্টা, এভাবে নেন। আর ভাইভার জন্য প্রিপারেশন হচ্ছে ভাইভা, বাকি সময়টুকু আপনি ভাইভার জন্য এক্সট্রা, যে প্রতিদিন একটু এক্সট্রা সময় ব্যয় করবেন ভাইভার জন্য, এটা একটা নির্দিষ্ট একটা রুটিন করে ফেলবেন যে আগামী 6 মাস আমি নিজেকে প্রস্তুত করব। প্রিলির জন্য পড়বো দৈনিক 6 ঘন্টা করে, রিটেনের জন্য পড়বো 4 ঘন্টা করে। আর যারা চাকরিজীবী আছেন তারা সময়টাকে ওইভাবে ভাগ করে নেবেন যে দৈনিক যদি 5 ঘন্টা পড়াশোনা করেন তাহলে 3 ঘন্টা পড়বেন প্রিলির জন্য, 2 ঘন্টা রিটেনের জন্য। আর ভাইবার জন্য মোটামুটি প্রতিদিন একটু 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা একটু সময় দিবেন যে ভাইভাতে কি ধরনের প্রশ্নগুলো আসে, বিগত যে ভাইবার যে এক্সপিরিয়েন্স গুলো আছে, বিভিন্ন বই পুস্তক বাজারে পাওয়া যায় ব্যাংকের ভাইভাতে কি কি প্রশ্ন করে, এগুলো আপনারা একটু দেখলেন। এরপর দেখেন এটা পড়বেন। এখন কথা হচ্ছে আমরা যে এই পড়াশোনাটা যে করব, এটা আমরা কিভাবে পড়বো। এখানে সব থেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের ইংরেজি। এখন দেখেন কি কি বই পড়বো, একটু ভালো করে খেয়াল করেন যে কি কি বই আমাদেরকে পড়তে হবে। আমরা যদি মোটা দাগে বলি যে বাংলার জন্য কি কি পড়বো, বাংলার জন্য হচ্ছে নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ কার লেখা? মুনির চৌধুরীর লেখা, নতুন না কিন্তু, মুনির চৌধুরীর লেখা এই বাংলা ব্যাকরণটা পড়বো। আর বাংলা সাহিত্যের জন্য আমরা কি পড়বো? বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের জন্য যে কোনো বাজারে যে কোনো একটি বই আপনি নিতে পারেন, যে কোনো একটা বই নিতে পারেন, তবে মনে রাখবেন লাল নীল দীপাবলি এই বইটা ছোট একটা বই, আপনার যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু কাজে লাগে, লাল নীল দীপাবলি। এরপর হচ্ছে কত নদী সরোবর, কত নদী সরোবর, এই যে বইগুলো আছে ইতিহাস সংক্রান্ত, এটা প্রাচীন যুগ মধ্যযুগ এগুলো পড়লেন। আর আধুনিক যুগের সাহিত্য আপনি যে কোনো একটা বই আপনি ফলো করলেন। এরপর হচ্ছে ইংরেজির জন্য আমি কি করব, ইংরেজির জন্য কোন বইগুলো পড়বো। এখানে আপনি যে কোনো একটা গাইড পড়তে পারেন, যে কোনো, যেমন এমআই প্রধান মুকুল স্যারের আছে ইংলিশ এমসিকিউ, ইংলিশ গ্রামার, ঠিক আছে, এটা আপনারা পড়তে পারেন।
বুঝতে পেরেছেন? যে কোনো একটা মানে গ্রামার একটা বই, একটা ভালো মানের একটা বাজার থেকে আপনারা গ্রামার বই পড়বেন, তবে এটা তো পড়বেন, তবে এখানে বিশেষ করে টোফেল যেটা আছে, তাই না, টোফেল নামে আছে না, ব্যারন্স টোফেল, ক্লিফস টোফেল, এই যে এদের যে সিরিজ যে বইগুলো আছে এই বইগুলো একটু দেখার চেষ্টা করবেন। পাশাপাশি ইংরেজির জন্য ফোকাসের জন্য কি করবেন, এই যে ফোকাস রাইটিং, আপনারা বই বস্তা বস্তা বই কিনে একদম হয়রান হয়ে যান যে ফোকাসের জন্য এত বই পড়ি, তারপর ফোকাস কমন আসে না। ফোকাস কখনো কমনই আসবে না, মনে রাখবেন, ফোকাস কখনো কমন আসার বিষয় না। ফোকাস আপনাকে আয়ত্ত করতে হবে। কিভাবে আয়ত্ত করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ফোকাস আসে দুইটা, একটা আসে ইংরেজি ফোকাস আর্গুমেন্ট, এগুলো আসে, একটা ইংরেজিতে লিখতে হয় আর একটা লিখতে হয় বাংলার জন্য। কোন বই পড়লে বা কি পদ্ধতি অবলম্বন করলে ফোকাস আপনি কমন পাবেন বা এক্সাম হলে গিয়ে সুন্দর করে ফোকাস আপনি অন্যদের থেকে ভালো লিখতে পারবেন, সেই ধারণাটা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। ইংরেজির জন্য আপনারা দেখেন, এই যে 6 মাস, এই 6 মাস মানে কত সপ্তাহ, আমি প্রতি মাসে 4 সপ্তাহ করে ধরলে 4 6 কত সপ্তাহ হচ্ছে, 24 সপ্তাহ হচ্ছে। দেখেন 24 সপ্তাহ, আপনি প্রতি সপ্তাহের জন্য, প্রতি এক সপ্তাহের জন্য, ভালো করে মনে রাখবেন, প্রতি এক সপ্তাহের জন্য একটা ইংরেজি দৈনিক পত্র কিনবেন। ইংরেজি দৈনিক পত্র একটা আপনাদেরকে কিনতে হবে। ইংরেজি দৈনিক পত্র প্রত্যেকেই কিনবেন, এক সপ্তাহের জন্য একটা, প্রতি সপ্তাহে একটা ইংরেজি দৈনিক পত্র। যে দৈনিক পত্রটা আপনার কাছে সহজ মনে হয়, যে দৈনিক পত্রটা আপনার কাছে সহজ মনে হয়, ঠিক ওই দৈনিক পত্র কিনবেন। এবং খেয়াল রাখবেন যে যেদিন সব থেকে ভালো নিউজ পাওয়া যায় ব্যাংকিং সেক্টর সম্পর্কে, বাংলাদেশের ইকোনমি সম্পর্কে, ওয়ার্ল্ড ইকোনমি সম্পর্কে, এই পত্রিকাটা পুরো সপ্তাহ ভালো করে পড়বেন, কলামগুলো পড়বেন, অর্থনীতিগুলো পড়বেন, বাংলাদেশ এবং ওয়ার্ল্ড যে ইকোনমিক্স আছে এই পৃষ্ঠাগুলো ভালো করে পড়বেন। একটা পত্রিকা এক সপ্তাহ ধরে পড়বেন, পুরো পত্রিকা আপনাকে পড়তে হবে। এখান থেকে ফিনান্সিয়াল যে ওয়ার্ডগুলো আছে, বিভিন্ন ইডিয়ম ফ্রেজ আছে, এখান থেকে আপনি সেন্টেন্স স্ট্রাকচারগুলো আস্তে আস্তে কি করবেন, প্র্যাকটিস করবেন, শিখে যাবেন। আর আমাদের যেটা করতে হয় যে আমরা কি করি ইংরেজির জন্য, যেটা হচ্ছে যে শব্দ মুখস্থ করি, শব্দের অর্থ মুখস্থ করি, সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করি, এগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, এগুলো কখনো মনে থাকবে না ওইভাবে। তো এই জন্য আপনাকে দৈনিক পত্র নিয়মিত পড়বেন। একটা পত্রিকা আপনি পুরো সপ্তাহ পড়েন, দেখেন আপনার কাছে কত সহজ মনে হচ্ছে। এভাবে 24টা পত্রিকা 24 সপ্তাহ আপনি শেষ করবেন, শেষ। এই যে এই টপিকগুলোতে দেখবেন সুন্দর সুন্দর অর্থনীতি সম্পর্কিত, ব্যাংকিং সেক্টর সম্পর্কিত সুন্দর কলাম বা লেখাগুলো পাওয়া যায়। এগুলো থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলোকে নোট করে রাখবেন, আর কোনো কাজ করতে হবে না। আর নিয়মিত পত্রিকা পড়বেন। এই পত্রিকা পড়তে পড়তে দেখবেন যে এই বিষয়টাতে কিভাবে সেন্টেন্স তৈরি করেছে তারা, কিভাবে উপস্থাপন করেছে, কি কি ইডিয়ম ফ্রেজগুলো ব্যবহার করেছে, এটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তাহলে দেখবেন এগুলো পড়লে আর আপনাকে বাংলা আর বাজারে কোনো বই পড়তে হবে না। আপনি 24 সপ্তাহে 24টা পত্রিকা শেষ করেন, এখান থেকে যে তথ্য পাবেন এখান থেকে হুবহু আপনি ফোকাস রাইটিং কমন পাবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। অথচ বাংলাদেশে যত বই আছে বাজারে কেনা, এগুলো পড়লে আপনি কমন নাও পাইতে পারেন, কিন্তু এগুলো পড়বেন আপনি ফোকাস রাইটিং কমন পাবেন। তার বাস্তব উদাহরণ একটু পরে দিব। বাংলার জন্য কি করবেন, বাংলার জন্য আপনারা পড়তে পারেন, এই যে একটা পত্রিকা আছে বণিক বার্তা, খুবই সুন্দর একটা পত্রিকা, তবে তার থেকেও একটা ভালো পত্রিকা হচ্ছে অনলাইন বেস একটা পত্রিকা ই শেয়ার বীজ। ই শেয়ার বীজ এই পত্রিকাটা আপনারা ছাপানো অবস্থায় পাবেন না, এটা আপনাকে অনলাইন থেকে সংগ্রহ করে পড়তে হবে। এখানে দেখবেন প্রত্যেক দিন এই বণিক বার্তা থেকেও ই শেয়ার বীজ পত্রিকা অনেক বেশি তথ্য কিন্তু আপনাদেরকে দেয়, তথ্য আপনাদেরকে দেয়। এই পত্রিকাগুলো নিয়মিত একটু করে অনলাইনে চোখ বুলাবেন, দেখবেন এখানে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে, বাংলাদেশের ইকোনমিক্স সম্পর্কে, ব্যাংকিং খাত সম্পর্কে প্রত্যেকদিন নতুন নতুন তথ্য আসতেছে। এগুলোকে আপনারা ছোট ছোট তথ্যগুলোকে নোট ডাউন করবেন, আপনারা কি করে নেবেন, নোট করে রাখবেন, প্রত্যেকদিন নোট করবেন, নোট করেন এগুলো প্রত্যেকদিন, এগুলোকে নোট করবেন। পাশাপাশি দেখেন এখানে সংবিধান সম্পর্কিত যে ধারাগুলো ব্যবহার করা আছে লেখাগুলোর মধ্যে, যেমন দেখা যাচ্ছে যে নারীর কি বলা যায় অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার যে বিষয়টা আছে, উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা সম্পর্কে ফোকাস রাইটিং আসলো। এখন আমাদের সংবিধানে নারীদের অধিকার সম্পর্কে বা নারীদের সম্পর্কে কোন কোন অধ্যায় বা কোন কোন অনুচ্ছেদে আলোচনা আছে, সেগুলো কিন্তু আপনাদের ফোকাস রাইটিং এ ইনক্লুড করলে ভালো নম্বর পাওয়া যায়। তাহলে এইভাবে আপনারা দেখেন প্রত্যেকদিন। এখন এটা পড়লে আপনাদের ফোকাস রাইটিং কমন আসবে কিনা, 100% আসবে। বাস্তব কথা হচ্ছে গত বছর আমাদের এই বিদ্যাবাড়ি ব্যাংক হেড পেজে আমি একটা পোস্ট করছিলাম, মানে পত্রিকা থেকে নিয়মিত পোস্ট করতাম, তো তখন দেখা যেত যে হস্তশিল্প নিয়ে বাংলাদেশে একটা দৈনিক পত্রিকায় একটা সুন্দর লেখা আসছে।
তো এই লেখাটা আমি পোস্ট করছিলাম। তো আমাদেরই একজন সহকর্মী, সে কয়েকদিন পর, হয়তো 15-20 দিন পর 2021 সাল ভিত্তিক অফিসার জেনারেল যেটার পরীক্ষা হয়েছিল, রিটেন পরীক্ষা, ওই পরীক্ষাটা সে দিতে গেছে। তো দিতে গিয়ে সে এসে এক কথা শেয়ার করলো যে এই টপিকটা যে আপনি পোস্ট করছিলেন এটা কিন্তু আমি কমন পাইছি। তার মানে আপনি বুঝতে পারতেছেন, সে কিন্তু কোনো বই পড়ে কিন্তু কমন পায়নি। হয়তো বই পড়ে শিখেছে, বই পড়ে হয়তো শিখেছে, কিন্তু সে কিন্তু হুবহু কমন পেয়েছে পত্রিকার পাতা থেকে। আপনারা দেখবেন হস্তশিল্প নিয়ে 2021 সাল ভিত্তিক অফিসার জেনারেল হস্তশিল্প নিয়ে একটা কি এসেছিল, একটা হস্তশিল্প নিয়ে একটা ফোকাস রাইটিং এসেছিল। তার কয়েকদিন আগে, ওই পরীক্ষা হওয়ার প্রায় 15-20 দিন আগের পত্রিকাগুলো একটু ঘাটাঘাটি করবেন, একটা পত্রিকায় কিন্তু এই হস্তশিল্প নিয়ে সুন্দর একটা লেখা কিন্তু এসেছিল। তাহলে দেখেন এই ফোকাস রাইটিং গুলো যে এগুলো যে কমন পাওয়া যায়, এটা কিন্তু অত্যন্ত সহজ। আচ্ছা, বুঝতে পেরেছেন? এই ভয়টা কিন্তু চলে যাবে, নিয়মিত পত্রিকা পড়েন, ভয়টা কিন্তু চলে যাবে আপনাদের। তাহলে এভাবে আপনারা নিয়মিত পড়বেন, দেখবেন যে আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি ব্যাংকের ক্ষেত্রে। এভাবে আপনারা প্রস্তুতিটা সুন্দর করে নেবেন। এবার হচ্ছে বিদ্যাবাড়ি যে আমাদের পাঠ পরিকল্পনাগুলো আছে, এরপর কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর আলোচনা আছে। দেখেন আমাদের যে পাঠ পরিকল্পনা, অর্থাৎ আমাদের যে ব্যাচগুলো রয়েছে, অনেকেরই হয়তো আপনারা জানার ইচ্ছা করে যে বিদ্যাবাড়িতে ব্যাংক কোর্সে কিভাবে পড়াশোনা করানো হয় বা কি কি আছে, এখানে কতগুলো ক্লাস হবে। ঠিক আছে, এই পত্রিকাটা কিভাবে পাবেন? আপনাদেরকে অনলাইনে সার্চ দিবেন, বাংলায় লিখে সার্চ দেন অথবা ইংলিশে লিখে সার্চ দেন, ই পেপার এখানে চলে আসবে। এবং আপনারা সবাই মিলিয়ে নেবেন আজকের পর থেকে যে এই পত্রিকাগুলোতে যে তথ্যগুলো আসে এগুলো আসলেই ব্যাংকের চাকরিতে কমন আসে, এবং এগুলো পড়লেই কিন্তু যথেষ্ট। এখানে আপনাদের ইংরেজিতে 12টি ক্লাস রাখা হয়েছে, গণিতে রাখা হয়েছে 12টি প্রিলির ক্লাস, বাংলাতে রাখা হয়েছে 8টি, আইসিটিতে আছে 6টি, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী 7টি ক্লাস রাখা হয়েছে আপনাদের যে আমাদের যে বিদ্যাবাড়ির যে ব্যাচগুলো আছে। এরপর দেখেন লিখিত যে ক্লাসগুলো আছে, এখানে দেখেন লিখিত ক্লাস রাখা হয়েছে 14টি ইংরেজির উপরে, গণিতে রাখা হয়েছে 15টি, সাধারণ জ্ঞানে 1টি এবং বাংলায় রাখা হয়েছে 2টি। বাংলাতে 2টি ক্লাস রাখা হয়েছে, ফোকাস রাইটিং এবং অন্যান্য যে বিষয়গুলো আসে। ঠিক আছে। আচ্ছা, ইংরেজির ভয়ে ব্যাংকের প্রস্তুতি নেই না, এই ভয়টা তো আপনারা নিজেরাই তৈরি করেছেন। কারণ ওই যে বইগুলো পড়তে আমরা অভ্যস্ত, আমরা বই কিনি আর পড়ি, মাথায় কিছুই তো ঢুকে না। তখন আমাদের পড়তে হবে ইংরেজি দৈনিকগুলো পড়তে হবে। ভাই, যখন আপনি একটা পত্রিকা পড়বেন, একটা মানে ইন জেনারেলি একটা ইংরেজি বই পড়েন দেখি, আপনার কাছে কেমন যেন একটু ভারী ভারী লাগবে। ঠিক একই পড়াটা আপনি পত্রিকার মাঝে গিয়ে পড়েন, তখন আপনার কাছে অনেক সহজ লাগবে, কারণ এখানে কিছু সাইকোলজিক্যাল একটু বিষয় আছে। পত্রিকা এবং বই দুইটার মধ্যে কিন্তু আলাদা একটা কি পার্থক্য আছে। তো এজন্যই বলছি সমাজকর্মে অনার্স করে ব্যাংক জবে আবেদন করা যাবে। আপনি যে কোনো সাবজেক্ট থেকে অনার্স করেন, আপনি ব্যাংকে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে এই বিষয়গুলো দূর করতে হবে। এরপর দেখেন রিভিউ ক্লাস আপনাদের এখানে আছে 10টা ক্লাস, গণিত এবং ইংরেজিতে 3টা 6টা আছে, এরপর বাংলাতে আছে, জিকেতে আছে। এছাড়াও আপনাদের দেখেন ভাইভা ক্লাস আছে। আমি একটু আগে বলেছিলাম যে ব্যাংকের জন্য প্রিলি, রিটেন এবং ভাইভা এই 3টা একসাথে কম্বাইন করে আপনাকে নিতে হয়। ঠিক আছে। আচ্ছা, জি অবশ্যই পরীক্ষা হয়, শেয়ার বিজ লিখে সার্চ দিন। আচ্ছা, খেয়াল করেন ভাইভা ক্লাস এখানে আছে 2টা, তার মানে আপনি এখানে আমাদের প্রিলি, এরপর হচ্ছে রিটেন প্লাস হচ্ছে ভাইভা, 3টাকে কম্বাইন করে আপনাকে প্রস্তুত করা হবে। 6 মাসের মধ্যেই আপনি ব্যাংকের জন্য একদম কি উপযুক্ত। এছাড়াও দেখেন যে এখানে পরীক্ষা আছে আপনাদের 95টি পরীক্ষা আছে, প্রিলি অংশে আছে 78টি পরীক্ষা, লিখিত অংশে আছে 17টি পরীক্ষা, এখানে টোটাল এমসিকিউ প্রশ্ন আছে 2655টি, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এটা টোটাল 535 নম্বরের পরীক্ষা হবে। এছাড়া জিআরই, ক্লিপস টফেল, জিম্যাট, আইবিএফ, বিআইবিএম এগুলোর প্রশ্ন সমাধান ক্লাস আপনি এখানে পাবেন। স্পেশাল রিটেন ফিডব্যাক ক্লাস আছে, লেকচার শিট এবং ব্যাংকারদের হ্যান্ড নোটস এখানে রয়েছে। তাহলে দেখেন এখানে যারা ক্লাস নেবেন, যে সমস্ত স্যারেরা, ওই সমস্ত স্যারেরা প্রত্যেকেই ব্যাংকে চাকরিতে যুক্ত আছেন বা করেন, এবং তাদের পরিচয় সম্পর্কে আমরা একটু পরে জানবো। তারা বাংলাদেশ ব্যাংকের এডি, ডিডি বা বাংলাদেশের যে সমন্বিত যে ব্যাংকগুলো আছে, কোনো না কোনো ব্যাংকের সাথে তারা ব্যাংকে জব করেন। তো এই স্যারদের যে হ্যান্ড নোটস যেগুলো ছিল, তারা যেগুলো হ্যান্ড নোট করেছিলেন, তারা পড়েছিলেন নিজেরা, এই হ্যান্ড নোট গুলো আপনাদেরকে দেয়া হবে। তাহলে দেখেন এখানে অসাধারণ আছে। এছাড়া দেখেন রিভিউ ক্লাস আছে, এক্সট্রা এক্সাম রয়েছে, কোর্স ডিউরেশন হচ্ছে 6 মাস, এখানে থাকবে পরিপূর্ণ সিলেবাস আপনাকে দেয়া হবে। পাশাপাশি এখানে একজন কোর্স কোঅর্ডিনেটর যুক্ত আছেন, অর্থাৎ আপনি যদি পড়তে গিয়ে কোনো সমস্যায় পড়েন, কোনো একটা ম্যাথ বুঝতেছেন না, যে কোনো একটা পড়া বুঝতেছেন না, তো আপনি তো টিচারকে সাথে সাথে পাবেন না, তখন আপনাকে এখানে যে কোর্স কোঅর্ডিনেটর আছে তার কাছে পাঠিয়ে দিলে তিনি আপনাকে নির্দিষ্ট সময়ের ভিতর সেটা সমাধান করে আপনার কাছে দিয়ে দিবে, খুবই দ্রুততর সময়ের মধ্যেই। তো
তাহলে এই সুবিধাগুলো এখানে রয়েছে। তো এখন আমরা বিস্তারিত আলোচনা করলাম যে কিভাবে ব্যাংকের প্রস্তুতি নিতে হয়। আর আরেকটা কথা বলি যে বাংলা ইংরেজির জন্য গণিতের জন্য কি কি বই পড়বো, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সাথে আলোচনা করি, এরপর আমরা প্রশ্ন দেখব কিছু সমাধান। সেটি হচ্ছে আর কি কি আমরা বই পড়বো। মনে রাখবেন সবার কাছে একটা বই থাকবে, একটা হলো কি যেটা হচ্ছে কি জব সলিউশন যেন একটা থাকে, ব্যাংক জব সলিউশন, বুঝতে পেরেছেন। ব্যাংক জব সলিউশনটা একটা রাখবেন, প্রিলি প্লাস রিটেন, প্রিলি প্লাস রিটেন দুইটার ব্যাংক জব সলিউশন পাওয়া যায়। এটা বাজারে অনেক প্রকাশনী বই আছে। এটা আপনারা কিনবেন 1986 থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো ব্যাংকের চাকরি পরীক্ষা হয়েছে ওভারঅল সব এটা একটা সংগ্রহে রাখবেন, রেখে বিগত সালের প্রশ্নগুলো খুবই ভালো করে পড়ার চেষ্টা করবেন। এখান থেকে অন্তত 40 নম্বর আপনারা 40 থেকে 50 নম্বর আপনারা পাবেন কমন। কিভাবে পাবেন? তার মধ্যে অন্তত 20 নম্বর থাকবে রিপিট প্রশ্ন, বিশেষ করে ইংরেজিতে রিপিট প্রশ্ন হয় সিনোনিম অ্যান্টোনিম গুলোতে, গ্রামার গুলোতে। আর বাদ বাকিগুলো ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আপনারা পেয়ে যাবেন কমন। এগুলো কিন্তু ঘুরে ফিরে আসে, এটা কিন্তু আপনাদের সবার জন্য মাথায় থাকে। পাশাপাশি সংগ্রহে রাখবেন 1986 থেকে 2024 সাল পর্যন্ত ব্যাংক যে ম্যাথ রিটেন যেগুলো হয়েছে এই রিটেন প্রশ্নটা যেন সংগ্রহে থাকে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, নিয়মিত অনুশীলন করবেন, এখান থেকে 100% আপনারা কমন পাবেন। একই ম্যাথ আসবে, দেখা যাবে সংখ্যা চেঞ্জ করে দিয়েছে, আর কিছু না। এরপর দেখেন ইংলিশ রিটেন, ইংলিশ রিটেনের জন্য ছোট ছোট বাজারে অসংখ্য বই পাওয়া যায়। 1986 থেকে 2024 পর্যন্ত যতগুলো ব্যাংকের চাকরি পরীক্ষা হচ্ছে সরকারি বেসরকারি সবগুলো প্রশ্ন সেখানে আছে, সুন্দর করে সমাধান করতে পারবেন। এবং এই জব সলিউশন কেনার ক্ষেত্রে সব থেকে মনে রাখবেন বা সংগ্রহ করার ক্ষেত্রে যে 86 থেকে 24 সাল পর্যন্ত রিটেন যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর সমাধান আছে কিনা, যদি থাকে ওই বইটা সংগ্রহ করবেন। তাহলে এইভাবে যদি আপনারা একটা সুন্দর করে 6টা মাস একটু পড়তে পারেন, দেখবেন যে আপনাদের জন্য ব্যাংকের চাকরির প্রস্তুতিটা সহজ হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। এবং ফোকাস রাইটিং এর জন্য পত্রিকায় যথেষ্ট, আর কিছু পড়তে হবে না। ট্রান্সলেশনের জন্য পত্রিকায় যথেষ্ট, কারণ পত্রিকার কলামগুলোই হুবহু ব্যাংকে কি করে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে দেয় অথবা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে দেয়, বুঝতে পেরেছেন। ব্যাংকের কোর্সের ফি কত? ব্যাংকের কোর্সের ফি হচ্ছে আমাদের 6000 টাকা। তবে এই যে স্বাধীনতার 54 বছর পূর্তি উপলক্ষে বিদ্যাবাড়িতে চলমান সকল কোর্সে 54% ডিসকাউন্ট চলছে। পাশাপাশি দুইটা গিফট আছে স্পেশাল, মানে টোটাল 3টা গিফট। একটা হচ্ছে 54% ডিসকাউন্ট, 2 নাম্বার যেটি আছে সেটি হলো যে প্রিমিয়াম রেকর্ডেড কোর্স আপনাদের জন্য ফ্রি। অর্থাৎ আমাদের কিছু কোর্স আছে রেকর্ড কোর্স, এগুলো আমরা আলাদা বিক্রি করি, যেগুলোর মূল্য হচ্ছে প্রায় 3000 টাকা। তো 3000 টাকা সমমূল্যের রেকর্ডেড কোর্সটা আপনি ফ্রি পাচ্ছেন। পাশাপাশি লাইভ ক্লাসে তো স্যারদের সাথে থাকবেনই। এছাড়াও ব্যাংকের যে এক্সাম কোর্স রয়েছে এই এক্সাম কোর্সটাও আপনাদের জন্য ফ্রিতে দেওয়া হয়েছে, 500 টাকা সমমূল্যের একটা এক্সাম কোর্স। এখানে আপনাদের যে প্রশ্নগুলো আপনাদের এক্সাম নেওয়া হবে সেগুলোর ব্যাখ্যা আপনাদেরকে সরবরাহ করা হবে। তাহলে এটাই তো, এই 6000 টাকা মূল্যের যে কোর্সটি সেটা মাত্র 2760 টাকায় আপনারা কি করতে পারবেন, 54% ছাড়ে মাত্র 2760 টাকায় আপনি এটা এনরোল করতে পারবেন। এখানে পাশাপাশি পাচ্ছেন 3000 টাকা সমমূল্যের একটা রেকর্ড কোর্স, 500 টাকা সমমূল্যের একটা কি এক্সাম ব্যাচ, এই 3500 টাকা আপনি গিফট পাচ্ছেন। পাশাপাশি এখানে 54% আপনি ছাড় পাচ্ছেন। তার মানে আপনি যত টাকা দিয়ে ভর্তি হবেন তার থেকে বেশি আপনি কি পাবেন, সেটাকে ফেরত পাবেন, যদি আপনি ওইভাবে যদি চিন্তা করেন। তো দেখি ব্যাংকের চাকরি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে। প্রথমে আসি লিপি। লিপি নিয়ে যদি প্রশ্ন করি, বাংলা বর্ণমালা কোন শাখা থেকে এসেছে? বাংলা লিপি, ব্রাহ্মী লিপি, কুটিল, পূর্বী লিপি, কোনটি উত্তর হবে? একটু সবাই কমেন্টস করব, সবাই উত্তর করব। ইংরেজির জন্য কোন পত্রিকা পড়বো? ইংরেজির জন্য আপনি যে কোনো পত্রিকা পড়তে পারেন, বাজারে পত্রিকা পাওয়া যায়, ফিনান্সিয়াল এক্সপ্রেস আছে, এরপর হচ্ছে কি ডেইলি স্টার আছে, যেটা পত্রিকা আপনার কাছে ভালো লাগে বাজারের সেই পত্রিকা আপনি নেবেন। তবে সপ্তাহে একটা, বেশি না কিন্তু, সপ্তাহে একটা। আচ্ছা সবাই উত্তর করি দেখি। মোহাম্মদ বিলাল হোসেন ভাই ইউটিউব থেকে কমেন্টস করেছেন খ। দেখি ফেসবুকে যারা যুক্ত আছেন কোনটি সঠিক উত্তর হবে, সঠিক উত্তর কোনটি হবে? বাংলা বর্ণমালা কোন শাখা থেকে আসছে? বাংলা লিপি থেকে এসেছে, ব্রাহ্মী থেকে এসেছে, কুটিল থেকে এসেছে, নাকি পূর্বী থেকে এসেছে? কোথা থেকে এসেছে একটু উত্তর করেন দেখি। স্মিতা আইচ বলেছেন ঘ, ফেসবুকে বলেছেন একজন ঘ হবে। তো দেখা যাক, সবাই একটু কমেন্টস করে উত্তর করার চেষ্টা করি কোনটি সঠিক উত্তর হবে। অত্যন্ত সহজ একটি প্রশ্ন, অত্যন্ত সহজ একটি প্রশ্ন, দ্রুত কমেন্টস করবেন, দ্রুত কমেন্টস গুলো নিয়ে তারপর দেখি যে আসলে কে কোনটা কমেন্টস করেন। শুধু ক হবে, খ হবে, গ হবে না ঘ হবে, শুধু এতটুকু লিখে কমেন্টস করলেই হয়ে যাবে। অনেকে উত্তর করতে পেরেছেন।
তারা হয়তোবা বিষয়গুলো জানেন। আব্দুল্লাহ আল মামুন ভাই বলেছেন বি হবে। ইউটিউবে আমাদের সবাই বলেছেন খ হবে। তো দেখা যাক, যেদিকে বেশি কমেন্টস পড়বে সেই অপশনটাতেই আমি থাকার চেষ্টা করব। দেখি কোন অপশনে বেশি কমেন্টস পড়ে। তার আগে আমরা এখানে বিভিন্ন ধরনের লিপি দেখতে পারতেছি। এই লিপিগুলো দেখতে এরকম ছিল, এই যে দেখেন দেখতে এরকম ছিল। এইগুলো কিন্তু পরবর্তীতে পরিবর্তন হয়ে 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 আজকে এই যে আমরা যে পড়ি ক খ এই রূপে ধারণ করেছে। তবে এই রূপটা নিতে প্রায় 200 বছর লাগছে। আমরা জানি যে বাংলা লিপির উন্নয়নের কাজ শুরু হয়েছিল সেন আমলে 13 শতকে এবং সমাপ্তি ঘটেছিল পাঠান আমলে 15 শতকে। 200 বছর লেগেছে আজকে যে আমরা অক্ষরগুলো দেখতে পাচ্ছি যে এটা দেখতে হলো ক এরকম, এই অক্ষরটার আকৃতি দান করতে আমাদের 200 বছর লেগেছিল। তো আমরা যদি বাংলা লিপি নিয়ে যদি একটু সংক্ষেপে আলোচনা করি, দেখেন অনেকেই উত্তর করেছেন কিন্তু অনেকের উত্তর ভুল হয়েছে। উত্তর ভুল হয়েছে বলতে কি, দেখা যাক অনেক উত্তর কিন্তু ভুল হয়েছে। তা আগে আমরা উত্তরটা দেখে আসি যে উত্তর কোনটা হবে। উত্তর কিন্তু হবে পূর্বী লিপি। তো যারা উত্তর করেছিলেন ব্রাহ্মী লিপি, উত্তরটা কিন্তু ভুল হয়েছে, ব্রাহ্মী হবে না, উত্তর হবে কি পূর্বী লিপি। বেশ কয়েকজন উত্তর দিয়েছেন পূর্বী লিপি হবে। এখন দেখেন এত সহজ একটি প্রশ্ন আমরা ভুল করে বসলাম। আসলেই পরীক্ষার হলে কিন্তু আমরা সহজ প্রশ্নগুলাই ভুল করে থাকি। তো এটা কিভাবে হয়েছে সেটা দেখার চেষ্টা করি। এই যে ভারতীয় যে লিপিমালাগুলো আছে, ভারতীয় লিপিমালা ভালো করে খেয়াল করেন। এই ভারতীয় লিপিমালা এটা হলো দুই প্রকার আমরা জানি, একটা হলো ব্রাহ্মী আর একটা হলো কি খরষ্ঠী। আমরা জানি যে ব্রাহ্মী লিপি লেখা হয় বাম দিক থেকে আর খরষ্ঠী লিপি লেখা হয় ডান দিক থেকে, যেমন উর্দু, ফার্সি, আরবি এগুলো ভাষা। আর ব্রাহ্মী লিপি লেখা হয় বাম দিক থেকে, যেমন বাংলা, উড়িয়া, আসামি এই ভাষাগুলো। এই ব্রাহ্মী লিপির শাখা হলো 3টা। ব্রাহ্মীর শাখা কয়টি? 3টা শাখা আছে। সেই শাখাগুলো কি কি আমরা যদি বলি, একটা হলো পশ্চিমা, আর একটা হলো কি মধ্য ভারতীয়, আর একটা হলো কি পূর্বী। এখন এই যে পশ্চিমা লিপি, এই পশ্চিমা লিপির যে রূপ সেটার নাম হলো সারদা, এটার রূপটাকে বলা হয় সারদা। মধ্য ভারতীয় লিপির রূপের নাম হচ্ছে নাগর, আর পূর্বী লিপির রূপের নাম হলো কুটিল। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই যে উৎপত্তি নিয়ে, তাহলে এক্স্যাক্টলি উত্তরটা কি হবে? বুঝতে পেরেছেন? তাহলে উত্তরটা কি হবে? আচ্ছা স্যার, রমজান মাসে ক্লাস নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি অবশ্যই। এখন দেখেন আসলে উত্তরটা ব্রাহ্মী কেন হইল না, কেন হইল পূর্বী, আবার কখন উত্তর হয় কুটিল, এই যে জটিলতায় কিন্তু আমাদের ভুগতে হয়। আজকে সমাধান নিয়ে যান, সেটা হচ্ছে যদি প্রশ্নের মধ্যে থাকে বাংলা লিপির উৎপত্তি, যদি থাকে যে বাংলা লিপির উৎপত্তি, উৎস, উদ্ভব কোন লিপি থেকে হয়েছে, তাহলে উত্তর হবে ব্রাহ্মী লিপি। যদি থাকে লেখা থাকে যে বাংলা লিপির উৎপত্তি তারপর হচ্ছে উৎস, উদ্ভব হয়েছে কোন শাখা থেকে, যদি এখানে দেখেন কি ওয়ার্ডটা দেখেন, এখানে কি ব্যবহার করেছে, শাখা ব্যবহার করেছে। যদি এবার সামনে উৎপত্তি উদ্ভব আছে, যা থাকে থাক, যদি শাখার কথা থাকে তাহলে উত্তর হবে পূর্বী লিপি। মনে রাখবেন, তাহলে বাংলা এসেছে পূর্বী লিপি শাখা থেকে। আর সরাসরি যদি বলি তাহলে হচ্ছে ব্রাহ্মী থেকে এসেছে, যেটা সরাসরি। শাখা থাকলে পূর্বী লিপি। যদি বলে যে বাংলা লিপির রূপ কি, বাংলা লিপির রূপ কি, উত্তর হবে কুটিল। বাংলা লিপির রূপটাকে বলা হয় কি কুটিল রূপ। আর যদি বলে যে বাংলার নিজস্ব লিপি কোনটি, যদি প্রশ্ন করে বাংলার নিজস্ব লিপি, তাহলে উত্তর হবে বাংলা। তাহলে উত্তর হবে কি লিপি? বাংলা লিপি। মনে রাখবেন প্রত্যেক ভাষার নিজস্ব লিপি ওই ভাষার নাম অনুসারেই হয়ে থাকে। যেমন ইংরেজি ভাষার লিপি ইংরেজি লিপি, পর্তুগিজ ভাষার লিপি পর্তুগিজ লিপি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। লিপি থেকে যদি কখনো কোনো প্রশ্ন আসে, একদম ফ্রিতে কিন্তু আপনাদেরকে একটা টেকনিক দিয়ে দিলাম আজকে। তা লিপি থেকে যদি প্রশ্ন আসে, আর কখনো ঝামেলা হবে, প্রশ্ন দেখবেন আগে, প্রশ্নটা বুঝবেন এখানে শুধু উৎপত্তি উদ্ভব বলেছে, নাকি শাখার কথা বলেছে, নাকি রূপের কথা বলেছে, নাকি নিজস্ব লিপির কথা বলেছে। প্রশ্ন আগে বুঝবেন, তারপর উত্তর করবেন। মানে প্রশ্নের অপশনের ভিতর ব্রাহ্মী দেখেছেন, একদম চোখ নাক মুখ বন্ধ করে ব্রাহ্মী দিয়ে দিবেন, তা কিন্তু হবে না। আর আমরা এই ধরনের প্রশ্নগুলোতেই বেশি ভুল করে থাকি। এটা কি বুঝতে পারছেন কিনা বলেন? আর কখনো ভুল হবে কিনা একটু বলবেন। তাহলে উত্তর হবে পূর্বী লিপি। এরপর দেখেন নত্যবিধান সত্যবিধান থেকে কি কি প্রশ্ন আসে। কম্বাইন্ড 9 ব্যাংক জেনারেল অফিসার, যেটা দেখেন 2023 সালে, 2021 সাল ভিত্তিক এই পরীক্ষায় এটা এসেছিল এই প্রশ্নটি। ঠিক আছে। এরপর দেখেন যে নিচে কোন শব্দ নত্যবিধি অনুসারে মূর্ধন্য ন হয়েছে। এখানে নত্যবিধি অনুসারে মূর্ধন্য ন হয়েছে কোন শব্দে বলেন? বিপণী, নিকন, প্রবণ, কল্যাণ কোন শব্দে হয়েছে? আচ্ছা, বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি, ব্যাংকের প্রস্তুতি কিভাবে নিব? আপনি এখন বিসিএস এর প্রস্তুতি যেহেতু নিচ্ছেন, পরিপূর্ণভাবে বিসিএস এর প্রস্তুতির আগে কমপ্লিট করেন, করার পরে তারপর আপনি ব্যাংকের প্রিপারেশন নেন।
দুইটা একসাথে নিতে গেলে কিন্তু হজবরলা হয়ে যাবে। তো বিসিএস এর প্রিপারেশন নিলে মোটামুটি ব্যাংকের জন্য অনেক দূর আগায় থাকবেন, তবে ব্যাংকের মোটামুটি 60-70% প্রিপারেশন হয়ে যাবে। তবে বাকি যে প্রিপারেশন গুলো আছে এগুলো আপনাকে আলাদাভাবে নিতে হবে পরবর্তী সময়, আগে বিসিএস এ শেষ করেন। তো দেখি কোনটা সঠিক উত্তর হবে। অনেকে উত্তর ইউটিউবে বলেছেন গ হবে, গ হবে, গ হবে, তাই না? ফেসবুকে দেখা যাক কোনটি সঠিক উত্তর হবে, একটু দ্রুত কমেন্টস করেন দেখি কোনটি সঠিক উত্তর হবে, একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখেন কল্যাণ কেন হবে না, কল্যাণ, প্রবণ, এরপর কি আছে, নিক্কণ বানান তো এমনিতেই ভুল, কারণ এখানে দন্ত না আছে। দেখেন ভালো করে, নিক্কণ বানানে যদি মূর্ধন্য থাকতো তাহলে হয়তো বুঝতে পারতাম, তাহলে নিক্কণ বানান তো এমনিতেই বাদ যাবে, চিক্কণ নিক্কণ তৃণ, তাই না? বেনু বিনা কঙ্কন কণিকা, এই যে প্রবণ, কল্যাণ, নিক্কণ, এগুলো স্বভাবতই হয়েছে, এগুলো কোনো নিয়ম মেনে হয়নি। অথবা যদি এগুলো নিয়মের মধ্যে পড়লেও ব্যাকরণবিদরা বলেছেন যে এই শব্দগুলো স্বভাবতই হয়েছে। তো যে শব্দগুলো ব্যাকরণবিদরা স্বভাবতই ধরেছেন সেটাকে তো আমরা কি করতে পারি না, এটাকে তো আমরা ধরতে পারি না, তাই না? তো যেহেতু বলেছেন স্বভাবতই বলেছেন, স্বভাবতই এগুলো হয়েছে, তাহলে একটাই অপশন আছে এখানে, সেটি হলো বিপণী। এখন বিপণী কোন নিয়মে হয়েছে আমরা জানি যে, তাই না, যুক্ত খ র, এই যে শব্দগুলো যে আছে রি, এই শব্দগুলোর পরে যদি ক বর্গ থাকে, কি বর্গ থাকে, ক বর্গ আর প বর্গ যদি থাকে, ক বর্গ, এই যে ক বর্গের ধ্বনি, প বর্গের যে 5টা ধ্বনি আছে, ক থেকে ও পর্যন্ত এবং প থেকে ম পর্যন্ত, আর একটা হচ্ছে কি জ হ, এই যে বর্ণগুলো যদি থাকে, কার পর, এই যুক্ত খ র শ এর পর, যুক্ত খ র শ এর পর যদি এই ধরনের কখনো থাকে, অথবা প বর্গীয় ধ্বনির পরে সবসময় কি হয়, মূর্ধন্য ন হয়। সহজ করে মনে রাখবেন, ক বর্গীয় বা প বর্গীয় ধ্বনির পর সর্বদা কি হয়, মূর্ধন্য ন ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে, বিপণী হবে, মনে রাখবেন বিপণী হবে। আচ্ছা, বিপণী শব্দের অর্থ কি? আমরা জানি হাট, বাজার, দোকান। এই যে হাটে বাজারে কে লিখছেন, বলাই চাঁদ মুখোপাধ্যায়। কিছু সাহিত্যের প্রশ্ন আমরা কি করি, একটু আয়ত্ত করার চেষ্টা করি। নিক্কণ মানে কি, নিক্কণ শব্দের অর্থ হচ্ছে আওয়াজ, ধ্বনি। তাহলে দেখেন এই যে ধ্বনি বিজ্ঞান এবং ধ্বনি তত্ত্ব কে লিখেছেন বলেন তো দেখি, বাংলা ধ্বনি বিজ্ঞান এবং ধ্বনি তত্ত্ব মোহাম্মদ আব্দুল হাই। অনার্স দ্বিতীয় বর্ষে প্রস্তুতি মানে পড়ি, প্রথম থেকে কেমনে চাকরির প্রস্তুতি নিব। মনে রাখবেন, প্রথম থেকে যদি আপনি চাকরির প্রস্তুতি নিতে চান তাহলে বেসিকটা আপনাকে শুরু করতে হবে। বেসিক বলতে বাংলা ব্যাকরণ, নবম দশম শ্রেণীর ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যে গণিত আছে এটা বেসিক। এরপর হচ্ছে যে কোনো একটা ইংলিশ গ্রামার থেকে আপনার যে বেসিক একদম শুরু থেকে পার্টস অফ স্পিচ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই বেসিকটাকে আপনি ডেভেলপ করেন। চাকরির পড়াশোনা এখন করার দরকার নেই, এখন আপনি বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জিকে এই 4টা সাবজেক্টের বেসিক গুলো আপনি শেষ করেন। এরপর দেখেন প্রবণ, তাই না, প্রবণতা এবং পরিণতি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের আছে একটা বই। আর একটা হচ্ছে কল্যাণ, এই যে কল্যাণ নামে একটা সাহিত্য গ্রন্থ আছে, মানব কল্যাণ, কে লিখেছেন, আবুল ফজল। কে লিখেছেন, আবুল ফজল। আবুল ফজল কি লিখেছেন, এটা লিখেছেন সম্রাট আকবরের যে দ্বীন-ই ইলাহি ছিল সেই দ্বীন-ই ইলাহির একজন অনুসারী ছিলেন আবুল ফজল। এরপর দেখেন সন্ধি বিচ্ছেদ থেকে কেমন প্রশ্ন আসে আমরা একটু দেখার চেষ্টা করি, একটু মিলিয়ে দেখেন। সচরাচর চাকরির পরীক্ষায় যে ধরনের সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আসে ব্যাংকে একটু ডিফারেন্ট আসে, একটু ভালো করে খেয়াল করুন, মাঝে মাঝে একটু ডিফারেন্ট আসে, বুঝতে পেরেছেন? আচ্ছা, বইয়ে থাকতে পারে, বিভিন্ন বইয়ে থাকতে পারে। তো দেখা যাচ্ছে, দেখেন জনতা রূপালী ব্যাংক লিমিটেড পরীক্ষা এসেছিল, জনতা ব্যাংক এবং কোথায়, রূপালী ব্যাংকে এই পরীক্ষাটি এসেছিল অফিসার জেনারেল 2019-এ। জগৎ জীবন, এই যে দেখেন জগৎ জীবন, জগৎ জীবন যে শব্দটি আছে এই শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসারে হয়েছে? একটু ডিফারেন্ট লাগতেছে না প্রশ্ন? অন্যান্য চাকরি পরীক্ষায় আসে জগৎ যোগ জীবন নাকি জগৎ যোগ জীবন, এভাবে আসে। ব্যাংকে আসছে কি রকম, ত ঝ দ জ দ ঝ ত জ, কোনটি হবে? এই যে সন্ধিটা কোথায় হয়েছে, সন্ধি হয় সব সময় শব্দের মাঝে, খুবই কম ক্ষেত্রে শব্দের আগে হয় বা শব্দের শেষে হয়, খুবই কম ক্ষেত্রে। আচ্ছা, ডিগ্রি পাস করে প্রাইমারিতে আবেদন করা যাবে কিনা? হ্যাঁ, এখন যাবে, ডিগ্রি পাস করে প্রাইমারিতে আবেদন করা যাবে অবশ্যই। অবশ্যই ব্যাংকের পরীক্ষা কতদিন পর হয়? আসলে এই ব্যাংকের পরীক্ষাটা কতদিন পর হয় আমরা জানি যে জুলাই বিপ্লব পরবর্তী সময় সবগুলো পরীক্ষা একটু স্থবিরতা চলছে, আশা করি ঈদের পরে একদম পুরো দমে শুরু হয়ে যাবে। মোটামুটি এখন পরীক্ষা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো প্রতি সপ্তাহে হচ্ছে, তো ব্যাংকের পরীক্ষাটা ঈদের পরেই শুরু হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর দেখেন এই যে জগৎ জীবন যে শব্দটি আছে আমরা জানি এই যে জগৎ জীবন
সন্ধিটা হয়েছে ঠিক মাঝখানে, ঠিক মাঝখানে হচ্ছে যুক্ত বর্ণে। এখন এটাকে যদি আমরা আলাদা করে লিখি জগজ, তারপর হলো জীবন, জগজ জীবন। আমরা শুধু সন্ধি শুধু মুখস্থ করি, এটা মুখস্থ করার জিনিস না, এটা প্র্যাকটিসের জিনিস, প্র্যাকটিস করলেই মনে থাকে। জগজ জীবন মনে রাখবেন, এই যে কখনো যদি ত আসে, ত বা খণ্ড ত একই জিনিস, ত এর পর যদি জ আসে মনে রাখবেন, এই যে খণ্ড ত বা ত, ত মানেই খণ্ড ত, খণ্ড ত মানেই ত, ত এর সংক্ষিপ্ত রূপ খণ্ড ত। এই ত যদি কখনো আসে, এই ত এর পর যদি কখনো জ আসে, তাহলে এই তটা জয়ে পরিণত হয়ে যায়। সহজ ভাষায় মনে রাখবেন, যদি কোনো বানানে ত এর পর জ আসে, তাহলে প্রথম যে জটা আছে সেই জটাও কি হয়ে যায়, সরি, প্রথম যে তটা আছে সেই তটা জয়ে পরিণত হয়। তাহলে মনে রাখবেন, ত এর পর জ আসলে সেই তটা জয়ে পরিণত হয়ে যায়। তাহলে সেই অনুযায়ী দেখলাম এই জয় জ কিভাবে এসেছে, কারণ এটা আগে ছিল ত, তারপর জ, এই ত জ মিলে জ জ হয়ে গিয়েছে। তাহলে দেখেন একটু ডিফারেন্ট টাইপের না প্রশ্নটা। সন্ধি নিয়ে একটা বই আছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সন্ধি। এরপর দেখি শব্দ প্রকরণ। শব্দ প্রকরণ থেকে কি আসে প্রশ্ন একটু দেখেন, একদম আনকমন একটা প্রশ্ন, সচরাচর কোনো চাকরি পরীক্ষা আসেনি। আচ্ছা, বেসিকের জন্য কি কি বই পড়বো? আমি বললাম যে বেসিকের জন্য, গণিতের জন্য পড়বেন ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ম্যাথ বই, পারলে একটা টিউশনই করাবেন, একটা স্টুডেন্টকে পড়াবেন, দেখবেন আরো সহজ হয়ে যাবে। এই ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ম্যাথ বইয়ের যদি সৃজনশীল থেকে শুরু করে যত ধরনের ম্যাথ আছে, এটা যদি আপনি ফ্লুয়েন্টলি করতে পারেন, আপনি বাংলাদেশে কোনো চাকরি পরীক্ষা আর গণিত নিয়ে টেনশন করতে হবে না। ইংলিশ গ্রামারের জন্য যে কোনো একটা গ্রামার একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে পড়বেন। জিকের জন্য বাজারে অনেক বই পাওয়া যায়, যে আবার আপনি এক কাজ করতে পারেন, নবম দশম এবং ইন্টারমিডিয়েটের যে বইগুলো আছে, ভূগোল, ইতিহাস, এরপর হলো কি অর্থনীতি, পৌরনীতি, এই যে বেসিক বইগুলো আছে, আইসিটি, এই বইগুলো আপনি শেষ করে দিবেন। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার বেসিকটা তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কোনটি হবে বলেন দেখি? কুইনাইন কোন ভাষার শব্দ? জনতা ব্যাংকে আসছিল অফিসার ক্যাশে। পর্তুগিজ, গ্রিক, তুর্কি, পেরু। আমরা যদি দেখি, যেমন দেখেন ইউরেনাস, দাম, এই শব্দগুলো হচ্ছে গ্রিক শব্দ। পর্তুগিজ শব্দ কি আছে? স্বামী আর স্ত্রী, পেরেক মারে মিস্ত্রি। এই যে মিস্ত্রি আর পেরেক আর স্ত্রী, এই শব্দগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। বুঝতে পেরেছেন? এছাড়াও আছে, এছাড়া অনেক শব্দ আছে, পেয়ারা, তারপর হচ্ছে বালতি, তোয়ালে, এরপর হচ্ছে সাবান, হ্যাঁ, এই ধরনের আরো অসংখ্য শব্দ, কেদারাচ, তারপর হলো কি কেরানি, এই যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। আরেকটা হলো তুর্কি শব্দ। তুর্কি শব্দ কোনগুলা? বাবা, বিবি, বেগম, কোর্তা পরে কোরমা খায়, বাহাদুর সুলতান আলখাল্লা পরে দেশ চালায়, তাই না? দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায় কুলির লাশ, আর মুসলিকা দিতে গিয়ে বাবুর্চি হতবাক, ছুরি চাকু যতই চকমক করুক না কেন, বন্দুক এবং বারুদের তোপের মুখে কি আর টেকে। এই যে শব্দগুলো বললাম, ছুরি চাকু বন্দুক বারুদ, তাই না? বাবা, বিবি, বেগম, তারপর হচ্ছে কোরমা, কোর্তা, আলখাল্লা, তাই না? বাহাদুর, সুলতান, এই যে বাবুর্চি, দারোগা, এই শব্দগুলোই হচ্ছে কি, এগুলো হচ্ছে কি শব্দ বলেন দেখি? তুর্কি শব্দ। তাহলে কোন, এই যে পর্তুগিজ জানলাম, গ্রিক জানলাম, তুর্কি জানলাম, একজন বলেছেন ইউটিউবে প্রথমে এই শব্দ শুনেছি, হ্যাঁ, এটাকেই বলা হয় ব্যাংক। মানে ব্যাংকের প্রশ্নগুলো সচরাচর একটু ভিন্ন ধর্মী হয়ে থাকে। একটাই অপশন হচ্ছে, সেটা হলো পেরু। এই পেরু ভাষার শব্দ হচ্ছে কুইনাইন। কুইনাইন কোন ভাষার শব্দ? পেরু ভাষার শব্দ। সর্দার ডাক্তার, মাথা ভরা ডাক্তার, এই যে কবিতাটা যে আছে, এই কবিতার মধ্যে কিন্তু এই কুইনাইন শব্দটা ব্যবহার করা হয়েছে, একটু খেয়াল করে দেখবেন। কার জানি এই কবিতাটি বলেন দেখি। এখন দেখেন, এই যে এখানে বেশ কিছু বইও রয়েছে, হিস্ট্রি অফ দ্য পর্তুগিজ ইন বেঙ্গল, খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এই যে হিস্ট্রি অফ দ্য পর্তুগিজ ইন বেঙ্গল, পর্তুগিজ দিয়ে একটা বই আছে, জোয়াকিম জোসেফের লেখা। গ্রিক পুরাণের গল্প, দেখেন গ্রিক নামেও বই আছে, এই পরীক্ষায় কিন্তু আসছিল একটা। ইনকা থেকে পেরু, ইনকা থেকে পেরু, এটা লিখেছেন কে? এটা একটা বই আছে, তাই না? পৃথ্বীরাজ সেনের আমাদের প্রতিদিনের শব্দ, আব্দুল হাই শিকদার আমাদের প্রতিদিনের শব্দ, মানে শব্দ দিয়ে এখানে কি আছে? সাহিত্য গ্রন্থ রয়েছে। এরপর দেখি সমার্থক শব্দ থেকে, বাংলাদেশ ব্যাংক এডিতে আসছিল। দেখেন এডির মতো জায়গায় কত সুন্দর একটা প্রশ্ন এসেছে। দেখেন নন্দিনী, নন্দিনী এর প্রতিশব্দ কি? এটা পারার কথা। নন্দিনী এর প্রতিশব্দ কি হবে বলেন দেখি? নারী, সুন্দরী, তনয়া, ননদিনী। তো সবার আগে আমরা জানি, সবার আগে আমরা একটা বিষয় একটা দেখি, সেটি হলো এই যে সুন্দরী, এটা তো আগেই বাদ যাবে, কারণ এটা প্রত্যয়জনিত ভুল। সুন্দরী কোনো শব্দ নাই, কি হবে? সুন্দর হবে। মেয়েটি সুন্দরী তাই তার প্রেমে পড়েছি, সুন্দরী প্রয়োগ কিন্তু ভুল। মেয়েটি সুন্দর, ছেলেটি সুন্দর, সুন্দরী কিন্তু আমরা কখনো বলবো না, পাগলিও বলবো না, ছেলেটি পাগল, মেয়েটি পাগল। বুঝতে পেরেছেন?
তো এই যে বিষয়গুলো আছে, তো এটা তো এমনিতেই চলে গেছে। এখন নন্দিনী শব্দের অর্থ কি? নারী হবে, তনয়া হবে, নাকি ননদিনী হবে? তাহলে ননদিনীও হবে না, তাহলে দুইটা হবে, হয় নারী না হয় তনয়া। দেখা যায় কি হবে। এই নন্দিনী শব্দের অর্থ হচ্ছে কন্যা, কন্যা, দুহিতা, সুতা, আত্মজা। বুঝতে পেরেছেন? কন্যা শব্দের সমার্থক শব্দ তনয়া। এই যে এইগুলো সবগুলো হচ্ছে কন্যা শব্দের সমার্থক শব্দ। তাহলে নারীও হবে না, সুন্দরী তো এমনিতেই ভুল, আর হচ্ছে কি ননদিনী হবে না। এখন দেখেন নারী, প্রথম যে অপশন ছিল নারী, নারী দিয়ে আছে হুমায়ুন আজাদের লেখা উপন্যাস নারী। এরপর দেখেন নন্দিনী লেখা আছে, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের একটা নাটক আছে নন্দিনী, তাই না? এরপর আছে শঙ্করের লেখা আছে তনয়া, তনয়া কার লেখা? শঙ্করের লেখা। আর সুন্দরীও আছে শ্রীকুমার, এটা একটা গুরুত্বপূর্ণ না, তবে বাকি তিনটা খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এরপর দেখি, হ্যাঁ এটা প্রাইমারি বিগত সালে প্রশ্ন ছিল তনয়। এরপর দেখেন বিপরীত শব্দ, বিপরীত শব্দ থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখেন। বিরত শব্দের বিপরীত শব্দ কি? বাংলাদেশ ব্যাংক এডি 2022 সালে এসেছিল। অবিরত, শরত, নিবৃত, নিরত। বিরত শব্দের সঠিক, বিরত শব্দের বিপরীতার্থক শব্দ কি হবে? একটু উত্তর করার চেষ্টা করি সবাই যারা আছেন যুক্ত, একটু উত্তর করেন তো দেখি। বিরত শব্দের সমার্থক মানে বিপরীতার্থক শব্দ কি হবে? নিরত, নিবৃত, শরত, অবিরত। এই ফাঁকে একটা আমরা প্রশ্ন পড়ে নেই যে শরৎ, শরৎ এখানে আছে, এই শরৎ তো বানান ভুল আছে। তারপর হচ্ছে শরৎ কিশোর কি বলা যায়, শরৎচন্দ্রের আছে শরৎ কিশোর রচনা সমগ্র, রহস্যের চাঁদ, এটা বেশি গুরুত্বপূর্ণ না। তবে অবিরত দ্বৈরথে বিজ্ঞান, আশিস লাহিড়ীর লেখা, অবিরত দ্বৈরথে বিজ্ঞান, এই যে অবিরত দিয়ে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে বলেন দেখি। ফেসবুকে বলেছেন ক হবে, ইউটিউবে বলেছেন ঘ হবে। তাহলে দেখা যাক উত্তরটা কি হবে। তোফাজ্জল হোসাইন ভাই বলেছেন নিবৃত হবে। এদিকে ইউটিউবে রোহান মোল্লা ভাই বলেছেন ঘ হবে। লিজা আক্তার আপু বলেছেন অবিরত হবে। তাহলে দেখা যাক কোনটা হবে। উত্তর হবে নিরত। উত্তর হবে কি? নিরত। বিরত শব্দের বিপরীত শব্দ বিরত। অবিরত মানে কি? অবিরত হবে না। অবিরত মানে কি? যেটা কন্টিনিউয়াসলি চলে, চলতেই থাকে। আর নিরত মানে কি? যেটা কন্টিনিউয়াসলি কি হয়। এই বিরত মানে কি? কোনো কিছু থেকে পৃথক থাকা, আলাদা থাকা, আলাদা হয়ে যাওয়া। অবিরত মানে কি? কোনো কিছু একটানা চলা। দুইটা কিন্তু দুই রকম শব্দ। তাহলে পৃথক থাকা। আর নিরত শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা, লেগে থাকা, কোনো কিছুর সাথে লেগে থাকা, একটানা না কিন্তু এমনি লেগে থাকা। এরপর দেখি, এরপর দেখেন শুদ্ধ অশুদ্ধ বানান থেকে প্রশ্ন আসে, ভালো করে খেয়াল করেন। কম্বাইন্ড 9 ব্যাংক সিনিয়র অফিসার 2023 সালে কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা আছে? এখানে শুদ্ধ বানানে লেখা কোন শব্দ? ত্রিভুজ, শূন্য, পূর্ণ, ভুবন, কোনটি শুদ্ধ বানানে লেখা আছে বলেন দেখি। এটার সঠিক এক্স্যাক্টলি সঠিক উত্তর কে দিতে পারবে আজকে একটু দেখা যাক। সহজ একটি শুদ্ধ বানান, খুবই সহজ, কিন্তু কে সঠিক উত্তর দিতে পারে সেটাই হচ্ছে কি আলোচনার বিষয়, বা সেটাই হলো মুখ্য বিষয়। একটু দেখার চেষ্টা করি, একটু দ্রুত কমেন্টস করেন দেখি। ক হবে ত্রিভুজ। আচ্ছা ত্রিভুজ, ত্রিভুজ। ভুবন বানান ভুল আছে। ভুবন বানানে কখনো দীর্ঘ উকার হয় না, ভুবন বানানে সর্বদা হ্রস্ব উকার হয় এবং দন্ত ন হয়। পূর্ণ বানান ভুল আছে, পূর্ণ বানানে মূর্ধন্য ন হবে। শূন্য বানান, শূন্য বানান ঠিক আছে, ত্রিভুজ বানান ঠিক আছে, দুইটাই ঠিক আছে। এখানে দুইটা বানানই কি আছে? ঠিক আছে। যদি পরীক্ষায় এরকম আসে, বিগত বিসিএস এর প্রশ্ন যদি পরীক্ষায় এভাবে আসে দুইটাই সঠিক, তখন সবার মনের প্রশ্ন যে কোনটা সঠিক উত্তর দিব, নাকি দুইটাই দিব, নাকি কোনটা দিব বলেন দেখি। যদি পরীক্ষা, এটা কিন্তু পরীক্ষা আসছিল দুইটাই সঠিক বানান, দিব কোনটা? দুইটাই কি দিব? একটু কমেন্টস করেন তো দেখি। দুইটাই তো দেওয়া উচিত আমার কাছে মনে হচ্ছে, যেহেতু দুইটাই সঠিক উত্তর। সঠিক উত্তর যেহেতু দুটা, তাহলে দুটাই তো দেওয়ার কথা। কোনটা দিব? অবশ্যই আমরা প্রথম যেটি আছে এটি দিব, কারণ ওএমআর শিট বুঝে না, ওএমআর শিট একটাকে গ্রহণ করে। এই যে চারটা যে ঘর আছে, চারটা ঘরের মধ্যে একটা ঘরকে সে বুঝে, যখন দুইটা ঘর দিবেন এটা বাতিল হয়ে যাবে। তো এই জন্য যে কোনো একটা দিবেন, যে কোনো একটা, মানে যে কোনো একটা না, যেটি আগে আছে। ত্রিভুজ, তারপর আছে শূন্য, যেহেতু ত্রিভুজ আগে আছে তাই ত্রিভুজ দিয়ে দিবেন। যদি শূন্য আগে থাকতো তাহলে শূন্য দিতাম। বিষয়টা কি বুঝতে পেরেছেন? আচ্ছা এরপর দেখেন, এই যে এখানে আছে ভুবন সোম, এই যে শূন্য, হুমায়ুন আহমেদের বৈজ্ঞানিক কল্প কাহিনী আছে শূন্য, নাম কি? শূন্য এখানে রয়েছে। আর বাকিগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। ত্রিভুজ এবং শূন্য দুইটাই সঠিক। এরপর দেখেন বানানো বাক্য শুদ্ধি,
বানান ও বাক্য শুদ্ধি থেকে কেমন প্রশ্ন আসে? এই যে দ্বিজেন্দ্রলাল রায়ের একটা বই পড়েছিলাম না, সর্দার ডাক্তার মাথা ভরা ডাক্তার, খিদে পেলে পানি খায় চিবিয়ে, কোন চরণটি সঠিক? এই যে দেখেন ডিএল রায়ের লেখা, ধন ধান্য পুষ্পে ভরা, ধন ধান্যে পুষ্পে ভরা, ধন ধান্যে পুষ্পে ভরা সবকটি, কোনটি হবে বলেন দেখি? এই যে এই ধরনের চরণ আসে, কবিতা থেকে একটা চরণ দিয়ে বলে কোনটি সঠিক, কোনটি সঠিক হবে বলেন? শাহনাজ আশরাফ বলেছেন গ হবে, নাইম শেখ বলেছেন খ হবে। দেখা যাক কোনটি সঠিক উত্তর হইতে পারে। দেখি, ধন ধান্যে পুষ্পে ভরা, এটা হবে না, কারণ এখানে মূর্ধন্য না ব্যবহার করছে, তাহলে হবে না। ধন ধান্যে পুষ্পে ভরা, এখানে দন্তনা ঠিক আছে, তবে এখানে একার ব্যবহার করছে, এটাও হবে না, সবকটিও হবে না। হবে কি ধন ধান্য পুষ্পে ভরা, ধন ধান্য, ধান্যে না কিন্তু, ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। তাই না? অনেক সুন্দর একটি গান। তাহলে কোনটি হবে সঠিক উত্তর? হবে ধন ধান্য পুষ্পে ভরা। এবার দেখি বাংলাদেশে আধুনিক যুগ থেকে কি প্রশ্ন আসে। কম্বাইন্ড 5 ব্যাংকস অফিসার ক্যাশ, যেটা 2022 সালে, বিদীর্ণ দর্পণে মুখ, এই যে একটা কাব্যগ্রন্থ আছে, এটি রচয়িতাকে, বিদীর্ণ দর্পণে মুখ, শামসুর রহমান, আবুল হাসান, আহসান হাবিব, মালিক, রফিক আজাদ, কোনটি হবে বলেন দেখি? বিদীর্ণ দর্পণে মুখ, এটা রচয়িতা কে হবে? এই কাব্যগ্রন্থের রচয়িতা কে বলেন? এখানে দেখেন শামসুর রহমানের যদি আমরা খেয়াল করি ভালো করে, তাহলে কি আছে বলেন দেখি? বন্দি শিবির থেকে। শামসুর রহমানের একটা বিখ্যাত একটা সাহিত্য গ্রন্থ বন্দি শিবির থেকে। আবুল হাসানের আছে একটা বিখ্যাত সাহিত্য, সেটা হচ্ছে কি শ্রেষ্ঠ কবিতা, এই নামে রয়েছে। রফিক আজাদের আছে কি কবিতা 52, রফিক আজাদের কি আছে? এই যে কবিতা 52 রয়েছে। আবুল হাসানের আছে শ্রেষ্ঠ কবিতা, শামসুর রহমানের আছে বন্দি শিবির থেকে, আর একটাই আছে কবি আহসান হাবিব, বিদীর্ণ দর্পণে মুখ, এটা কার লেখা? কবি আহসান হাবিবের লেখা একটি কাব্যগ্রন্থ। তাহলে এটি সঠিক উত্তর কি হবে? আহসান হাবিব। এরপর দেখি নীল দর্পণ নাটকটির মূল বিষয়বস্তু কি? দেখেন কত পরীক্ষায় আসছে। কম্বাইন্ড 9 ব্যাংক সিনিয়র অফিসার 2023 সালে, প্রবাসী কল্যাণ ব্যাংক, তাই না, সিনিয়র অফিসার 2021 সালে। তার মানে ব্যাংকে যে প্রশ্ন রিপিট হয়, একটা উদাহরণ আপনাদের জন্য নিয়ে এসেছি যে ব্যাংকের প্রশ্ন কি হতে পারে? রিপিট হতে পারে। কিছু প্রশ্ন খুব কঠিন, এটাই হলো কি ব্যাংকের চাকরির পরীক্ষাটা একটু অন্য ধর্মের হয়ে থাকে, মানে একটু অন্য ধর্মী হয়ে থাকে। সচরাচর যেভাবে পরীক্ষার প্রশ্নগুলো হয়, এখানে একটু প্যাটার্ন চেঞ্জ। নীল দর্পণ নাটকটির মূল বিষয়বস্তু কি ছিল বলেন দেখি? ভাষা আন্দোলন, নীলকরদের অত্যাচার, অসহযোগ আন্দোলন নাকি তেভাগা আন্দোলন? তো আমরা জানি যে তেভাগা যে আন্দোলন, সেই তেভাগা আন্দোলনের একজন নেত্রী ছিলেন ইলা মিত্র। তো তেভাগা আন্দোলনের যে সম্পর্কিত একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে ইলা মিত্র, লিখেছেন কি মালেকা বেগমের লেখা। মালেকা বেগম তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রকে নিয়ে একটা বই লিখেছেন, ইলা মিত্র। এরপর দেখেন অসহযোগ আন্দোলন, এই অসহযোগ আন্দোলন নিয়ে মোহাম্মদ শামসুল হকের একটা বই আছে, অসহযোগ আন্দোলনের রক্ত ঝরা দিনগুলি, অসহযোগ আন্দোলনের রক্ত ঝরা দিনগুলি, এটা লিখেছেন মোহাম্মদ শামসুল হক। এই যে বইগুলোর যে নামগুলো নিয়ে এসেছি, এইগুলো কিন্তু আপনাদের ব্যাংকের জন্য এই ধরনের ডিফারেন্ট সাহিত্যকর্মগুলো কিন্তু দরকার। এরপর দেখেন ভাষা আন্দোলন নিয়ে আছে আরেক ফাল্গুন, জহির রায়হানের, কি আছে? আরেক ফাল্গুন। তাহলে একটাই বাকি, সেটা হচ্ছে নীল দর্পণ, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। এটা হচ্ছে নীলকরদের অত্যাচার নিয়ে লেখা। অর্থাৎ বাংলাদেশে যখন 1860 সালে ঢাকায় প্রথম যখন ছাপাখানা স্থাপন করা হয়, নাম ছিল বাংলা প্রেস। এই বাংলা প্রেস থেকে 1860 সালে এই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, এই সাহিত্য গ্রন্থটি কি হয়ে ছাপানো হয়েছিল, প্রথম ছাপানো হয়েছিল বাংলা প্রেস থেকে। এরও প্রায় 13 বছর আগে 1847 সালে বাংলাদেশের সর্বপ্রথম ছাপাখানা স্থাপিত হয় রংপুরে বার্তাবহ যন্ত্র নামে, 1847 সালে। এবং দ্বিতীয় যেটি হচ্ছে সেটা হচ্ছে 1860 সালে, পাশাপাশি এটা হচ্ছে ঢাকায় প্রথম। এখান থেকেই মূলত এই যে নীল দর্পণ নাটকটি কি করা হয়েছিল? ছাপানো হয়েছিল। তো এরপর দেখেন আপনাদের ব্যাংক কোর্সে কোন কোন স্যারেরা যুক্ত আছেন। আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন কোন কোন স্যারেরা যুক্ত আছেন।
রাকিবুল হাসান চৌধুরী স্যার আছেন, তিনি একজন ব্যাংকার, তিনি ব্যাংকে জব করেন। পাশাপাশি দীপ স্যার আছেন, তিনি আইবিএ থেকে পড়াশোনা করেছেন, তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর। এছাড়াও দেখেন আবিদ স্যার আছেন, বুয়েট থেকে পড়াশোনা করেছেন, তিনি বাংলাদেশ ব্যাংকের এডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। বিজয় স্যার আছেন, তিনিও বাংলাদেশ ব্যাংকে জব করেন, তিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। অভ্র স্যারকে অবশ্যই সবাই চিনেন, যিনি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কি জি ব্যাংকের জিকে যিনি পড়ানো শুরু করেছিলেন। এছাড়াও আমাদের আছেন সিনিয়র অফিসার আছেন, হ্যাঁ একজন আছেন সোনালী ব্যাংক পিএলসির আনোয়ার স্যার। এই সমস্ত স্যারেরাই কিন্তু আপনাদের এক্সাম মানে আপনাদের ক্লাসগুলো নিয়ে থাকে ব্যাংকের ক্ষেত্রে। পাশাপাশি এই সমস্ত স্যারদের যে হ্যান্ড নোট গুলো আছে, ওনারা কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করেছেন, কি কি পড়েছেন, এগুলো কিন্তু আপনাদেরকে সরবরাহ করবে। তো এছাড়াও সর্বশেষ একটি কথা, মানে সেটি হলো যে আমাদের যে বর্তমান যে কোর্সগুলো আছে, চলমান কোর্স যদি আমরা দেখি, 47তম বিসিএস, 48তম বিসিএস, দেখেন প্রত্যেকটাতেই 7,000 টাকার ফি মাত্র 3220 টাকা, 14,000 টাকার ফি 48তম বিসিএস। এখানে আপনার প্রিলি রিটার্ন একদম 1.5 বছর আপনি এখানে যুক্ত থাকবেন, মাত্র 6,440 টাকা। এছাড়াও দেখেন এই যে প্রাইমারি, এনটিআরসিএ, তারপর হচ্ছে কি এরপর হলো ব্যাংক জব, এছাড়াও আছে নন ক্যাডার এবং নার্সিং, নন ক্যাডার নার্সিং, এই সবগুলা ব্যাচে দেখেন ফি হচ্ছে 6,000 করে, কিন্তু আপনি এগুলোতে মাত্র 2,760 টাকায় ভর্তি হতে পারতেছেন। পাশাপাশি 11 থেকে 20 গ্রেড যেটি আছে, 11 থেকে 20 গ্রেড 5,000 টাকার ফি, মাত্র আপনি 2,300 টাকায় ভর্তি হতে পারবেন। এছাড়াও আমাদের যে খাদ্য অধিদপ্তর যেটা আছে, খাদ্য অধিদপ্তর তো রিসার্কুলার হয়েছে, এখানে 4,000 টাকার ফি, এখানে মাত্র 1,840 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। এছাড়াও আমি যেটা বলবো যে নন ক্যাডার আছে, অর্থাৎ নন ক্যাডার যেটি এই যেমন কিছুদিন আগে নন ক্যাডারে বেশ কিছু সার্কুলার হয়ে গেল, বর্তমানে চলমান রয়েছে কানুনগো, এই ধরনের যেগুলো পোস্ট আছে, এইগুলোতে হচ্ছে আপনারা কি এই ব্যাচগুলোতে আপনারা যুক্ত হতে পারেন। নার্সিং এখানে আমাদের চালু আছে, নার্সিং এ 905টা পোস্টের কি আছে, সার্কুলার তো হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, তো এই যে বিষয়গুলো, এই ব্যাচগুলোতে আপনারা চাইলেই কিন্তু এনরোল করতে পারেন। তো এখানে 2টা গিফট পাচ্ছেন, আরো অতিরিক্ত 3টা গিফটের মধ্যে তো একটা 54% স্যার, আর একটা হচ্ছে প্রিমিয়াম রেকর্ডেড কোর্স রয়েছে, প্রিমিয়াম রেকর্ডেড কোর্স। আর 2 নাম্বার যেটি হচ্ছে কি 500 টাকা সমমূল্যের, এটা হলো 3,000 টাকা সমমূল্যের সম্পূর্ণ নতুন ভাবে রেকর্ডকৃত কি প্রিমিয়াম রেকর্ডেড কোর্স, যেটা আমরা বিক্রি করে থাকি, ওই কোর্সটি আপনি পেয়ে যাবেন। পাশাপাশি এক্সাম কোর্স রয়েছে 500 টাকা সমমূল্যের, এই এক্সাম কোর্সটি আপনি ফ্রিতে এনরোল করতে পারবেন। তো এই বিষয়টি, তো এখানে দেখেন যে ব্যাংক জব বুলেট কম্বাইন্ড লাইভ ব্যাচ 5 এ ভর্তি চলছে। তো কি বলা যায়, ব্যাংক জব বুলেট কম্বাইন্ড লাইভ ব্যাচ 5 এই ব্যাচে ভর্তি চলছে, আপনারা চাইলে কিন্তু এই ব্যাচে এনরোল করতে পারেন। আর ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য, এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন, যে কোনো তথ্যের জন্য বা যে কোনো কিছু তথ্যের জন্য। আর একটা বিষয় হচ্ছে, আর কয়েকদিন, আজকে তো 17তম রোজা চলে যাচ্ছে নাকি, 17 নাকি 18তম, যাক 17-18টি রোজা আপনাদের জীবন থেকে চলে গেল। হয়তো সামনে কি আছে, সামনে হচ্ছে বিশাল একটি আনন্দের দিন, সেটা হচ্ছে কি কি বলা যায়, ঈদুল ফিতর। কি আছে, ঈদুল ফিতর। প্রত্যেকের কিন্তু একটা বাজেট আছে ঈদুল ফিতরের, আমরা দেখি যে প্রত্যেকের জন্য কি আছে, একটা বাজেট রয়েছে ঈদুল ফিতরের। এখন আপনাকে বেছে নিতে হবে যে এবার ঈদুল ফিতর শুধু এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবে, হ্যাঁ জি হতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি শুধু রেকর্ড কোর্স কিনতে চান সেটাও পারবেন, কোনো সমস্যা নাই। এই যে ঈদুল ফিতরের যে আনন্দ বা ঈদুল ফিতরের যে একটা বাজেট রয়েছে আমাদের, আমরা যারা এখনো কি বাজেট করে রেখেছি যে এবার আমি 2,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনবো, তাই না, এই কিনবো সেই কিনবো, আমি যেটা মনে করি আগে আপনার একটা জব দরকার। এবার ঈদের আনন্দটাকে আপনি আনন্দ করলেন না, আপনি একটু প্রিপারেশন নিলেন, ভালো করে প্রিপারেশন নিলে আপনার যে আগামী যে ঈদগুলো আসবে সেই ঈদগুলো যেন আনন্দময় হয়ে ওঠে। এমন না যে এবারের ঈদটা আপনি আনন্দ করলেন আর পরবর্তী ঈদগুলো আপনার কি হয়ে গেল, কষ্টে গেল। এটা কি আপনি চান, নাকি একটা ঈদ কষ্টে যাক আর বাকি ঈদগুলো আনন্দে যাক? কোনটা চান? অবশ্যই আপনি এটাই চাইবেন যে আমার একটা ঈদ কষ্টে যাক, বাকি ঈদটা আমার আনন্দে চলে যাক। তো এজন্যই বলি, আচ্ছা এই জন্যই বলি সেটা হলো যে আপনার এবার ঈদটাকে আপনি সব দিক থেকে, এবার ঈদে আপনার কোনো আনন্দ করার দরকার নেই, আপনি পড়াশোনা করেন, এবারে ঈদটাকে আপনি পড়াশোনা করেন ভালো করে, আনন্দটাকে আপনি কি করে দেন, উৎসর্গ করে দিয়ে নিজেকে যোগ্য করে গড়ে তুলেন, দেখবেন সামনের ঈদগুলো আপনার জীবনের জন্য কি হয়ে যাবে, অনেক বেশি আনন্দ বয়ে নিয়ে আসবে। তো এজন্যই বলছি যে আমাদের যারা এখনো বেকার রয়েছে বা যাদের এখনো চাকরি নাই, আমরা মনে করি যে আমাদের জীবনের আনন্দ
আমাদের জীবনের আনন্দ সেদিনই আসবে যেদিন আমরা কি পাবো, আমাদের একটা হালাল রিজিকের ব্যবস্থা হবে। সেটা হতে পারে চাকরির মাধ্যমে, হতে পারে অন্য কোনো পেশায়। আমাদের চাকরি যে করতে হবে তা কিন্তু না, আপনি ব্যবসা করেও হালাল রিজিক নির্বাহ করতে পারেন। তবে যাদের ইচ্ছা হচ্ছে চাকরিতে প্রবেশ করার, কারণ বাংলাদেশে তো অর্থনৈতিক অবস্থা ওইভাবে উন্নত না যে আপনি একটা ব্যবসা করবেন বা সবাই স্বাবলম্বী না, তো এর জন্যই সবার যেহেতু মেধা আছে সেই মেধাটাকে কাজে লাগিয়ে আমরা কি করি, বিভিন্ন ধরনের চাকরিতে যুক্ত হতে চাই। তো আপনাদের একটাই টার্গেট থাকবে যে আমার জীবনের সকল আনন্দকে আমি এই 1 বছরের আনন্দকে আমি উৎসর্গ করে দিলাম, উৎসর্গ করে দিয়ে আগামী যে কয়েক বছর আমাদের যে বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলো আমি কি করব, আনন্দে কাটাতে চাই বাবা মা ভাই বোনকে নিয়ে। একটাবার কি খেয়াল করে দেখেছেন যারা এখন বেকার আছেন, যেটা সত্য কথা, যারা এখন বেকার আছেন তারা তাদের বাবা মায়ের চেহারার দিকে একটু তাকিয়ে দেখেন, তাদের গায়ে কিন্তু ভালো কাপড় নেই। হয়তোবা আপনি চিন্তা করতেছেন এবার ঈদে আমার বাবার কাছ থেকে এত টাকা নিব, নিয়ে একটা সুন্দর পাঞ্জাবি কিনবো, একটু ঈদের দিন ঘুরতে না গেলে কি হয় বন্ধু বান্ধবদের সাথে, হ্যাঁ এতদিন পর বাড়িতে আসছি যারা বাইরে থাকেন। কখনো কি খেয়াল করেছেন যে আপনার বাবার গায়ে আপনার মায়ের গায়ে কিন্তু সেই সুন্দর পোশাকটি কিন্তু নাই? তারা কিন্তু কখনো আপনাকে বলে না যে এবার আমার কি ভালো পোশাক নাই, তুমি তো টিউশনই করো, আমাকে একটা নতুন জামা কিনে দাও। কখনো বাবা মা কিন্তু বলে না, কিন্তু তাদেরও মন চায়, কারণ তারা 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 যখন বাবা মা হওয়ার আগে তাদের জীবনের আনন্দ ছিল, যখনই তারা বাবা মা হয়ে গিয়েছে তাদের জীবনের আনন্দগুলো কিন্তু সবকিছু আপনিই নিয়ে নিয়েছেন। তো এজন্যই বলতেছি ভাই, এবার ঈদের আনন্দটাকে আমরা বিলীন করে দিই। বলতেছি না যে আপনি ভর্তি হন, ভর্তি হওয়ার দরকার নেই, আপনি নিজেই বই পুস্তক কিনেন, আপনি নিজেই প্রিপারেশন নেন, আপনার নিজের কাছে যেটা ভালো হয় এই বইটা ভালো, এই বইটা কিনে আমি প্রিপারেশন নিব, এভাবে প্রিপারেশন নেন, দেখবেন আপনার জীবনটা সত্যিকার অর্থেই একটা ভালো হয়ে উঠবে। এবং এই বাবা মায়ের যে কষ্টগুলো আছে, তাই না, বাবা মায়ের যে কষ্টগুলো আছে এগুলো দূর হয়ে যাবে। অন্তত পক্ষে একদিন যেন বাবা মাকে বলতে পারেন, এখন যদি বাবা মা জিজ্ঞেস করে যে আমার এত টাকা লাগবে, আপনি কিন্তু দিতে পারবেন না, কিন্তু আগামী 1 বছর পর যেন বলতে পারেন বাবা মাকে, যদি কখনো বাবা মা বলে যে আমার টাকা লাগবে, তখন যেন বলতে পারেন যে মানি ব্যাগে টাকা আছে, তুমি তোমার যা ইচ্ছে নিয়ে যাও। এই কথাটি যেন বলতে পারেন আগামী 1 বছর পর। এই জন্যই বলি যে এবছর আমরা সবাই যারা বেকার আছি, এবছর আমরা ঈদের আনন্দটাকে উৎসর্গ করে দিব সেই বাবা মায়েদের জন্য, দিয়ে আমরা ওই বাজেটটা দিয়ে আমাদের যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, যে চাকরির জন্য প্রস্তুতি নেওয়া দরকার সেভাবে আমরা প্রিপারেশন নিয়ে আগামী বছর যেন একটা সুন্দর আনন্দময় দিন উপহার দিতে পারি আমাদের পরিবার পরিজনকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে এবং বিদ্যাবাড়ির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।